আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের সব প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তারপরে দেখি তো কার কি অবস্থা, কে কেমন আছো, কোত্থেকে আছো। রেদওয়ান হোসেন জয়েন করেছে, অপরিচিতা, অস্পর্শী, আর অনেকেই। যাই হোক, তোমাদের সবার জন্য আহ, কিন্তু অলরেডি গত পরশু দিন কুরিয়ারে টি শার্টগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, যারা যারা আগের বার টি শার্টগুলো জিতেছিল মোটামুটি অনেকজনকেই পাঠানো হয়েছে টি শার্ট। ওকে, আশা করছি এই সপ্তাহের মধ্যেই তোমাদের হাতে পৌঁছে যাবে প্রথম ডেলিভারিটা। ওকে, তো সেই আগের নিয়ম এখনও চলছে। যারা ক্লাস শেয়ার করবা বন্ধুদের মাঝে এবং বেশি বেশি মেনশন দিবা, প্রত্যেক ক্লাসে এরকম এক বা একাধিক জনকে হচ্ছে টি শার্ট গিফট করা হবে। যাই হোক, ঠিক আছে, সবাই একটু জলদি বন্ধুদেরকে মেনশন করে জানায় দাও আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ভাইয়া, কেমন আসান? আর আছি আলহামদুলিল্লাহ, সুস্থই আছি। আমাকে ক্লিয়ারলি দেখা যায়? সাউন্ড টাউন্ড সব কিছু ক্লিয়ার? দেখো তো সব কি ওকে? বাকিরা কোথায়? আজকে মানুষজন এত কম কেন? একই অবস্থা। হ্যাঁ, মানুষজন এত কম কেন আজকে? দেখি তো সাউন্ড টাউন কি অবস্থা। হুম হুম, ওকে। আসো আমরা তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের লেকচারটা। ওকে, তো আম, এই লেকচারটায় আমরা সরল লেখার লেকচার 6 করব। লেকচার 6-এর মধ্যে অন্তঃস্পর্শী বহিঃস্পর্শী এই জিনিসগুলো আজকে দেখব। আজকে অনেকগুলো টাইপ, এর মধ্যে অন্তঃস্পর্শী জিনিসটা কি, বহিঃস্পর্শী জিনিসটা কি, তারপরে হচ্ছে বিন্দু দেওয়া থাকলে অন্তঃস্পর্শী বহিঃস্পর্শী কত অনুপাতে ছেদ করছে সেগুলো নিয়ে আমরা একটু কাজকর্ম করতে পারি। তারপরে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ, দুইটা বিন্দুর মাঝখানের যে গ্যাপটা সেটাকে কত কত অনুপাতে ছেদ করছে, এই জিনিসপাতিগুলো আমরা দেখব। ওকে, এই জিনিসপাতিগুলো আমরা দেখব। ভাইয়া, ফার্স্ট পেপারের ক্লাস যদি শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে স্টেট লাইনের বাকি ক্লাসগুলো কীভাবে হবে? ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট পেপারের ক্লাসগুলো রিফাত ভাইয়া শুরু করবেন, যতদিন না আমি হচ্ছে স্ট্রেট লাইন করাটা থাকে। স্ট্রেট লাইন পাবলিকলি চলবে ইনশাল্লাহ, স্ট্রেট লাইন পাবলিকলি চলবে। স্ট্রেট লাইন শেষ হয়ে গেলে এরপরে আমি আমাদের 4 নম্বর অধ্যায় শুরু করব। এমনি করে হবে, মানে সপ্তাহে 2 দিন রিফাত ভাই, 2 দিন আমি, এমনি এমনি করে। তো এই তো আশা করছি এই যে 1 তারিখ থেকে আর কি ফার্স্ট পেপারের তোমার সাইকেল 2 এর ক্লাস শুরু, পেইড সাইকেলের ক্লাস শুরু, ত্রিকোণমিতি দিয়ে শুরু হবে। ত্রিকোণমিতিটাই হচ্ছে মেইনলি সব কিছুর বেইজ, মানে ওটার উপর ভিত্তি করে এই বাদ বাকিগুলো কাজগুলো হয়। সেক্ষেত্রে ওই অধ্যায়টা পারলে দেখবো তোমার সরলরেখাও সহজ মনে হচ্ছে, ম্যাট্রিক্সের মধ্যেও বেশ কিছু জিনিস ছিল, তো ওগুলো দেখবো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই তো চলো শুরু করি। ওকে, আর যারা ভর্তি হও নাই, 100 জন হইতে মনে হয় একটুখানি বাকি আছে, তো যারা এখনো জয়েন করো নাই হয়ে যেতে পারো। ওকে, হয়ে যেতে পারো। প্রথম 100 জনের জন্য টি শার্ট আছে, প্রথম 100 জনের জন্য টি শার্ট আছে, গিফট থাকবে, এছাড়াও সূত্রের ক্যালেন্ডার সহ নানান কিছু তো থাকবেই। ওকে, চলো শুরু করি। তো প্রথম আমাদের যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে বিভক্তিকরণ। মনে আছে গতদিন আমরা বলেছিলাম যে দুইটা বিন্দু দেওয়া থাকলে ওদের ঠিক মিডল পয়েন্টটা কেমনে খুঁজে বের করতে হয়। ওকে, দুই বিন্দু দেওয়া থাকলে ওদের মিডল পয়েন্টটা কেমনে খুঁজে বের করতে হয় সেটা আমরা শিখেছিলাম, যে গড় করব, ভুজকটিকে গড় করব। তো বিভক্তিকরণের আজকের যে লেকচারটা সেখানে আমরা পড়বো যে যদি র্যান্ডম ভাগে ভাগ করা হয় সেই ক্ষেত্রে বিভক্তি কিরকম ভাবে হবে। ভাই একটু বুঝাই দেন, আসো বুঝাই দিচ্ছি আমি তোমাকে। কলমটা কই? ওকে, মনে করো মনে করো যে তোমার কাছে এইখানে একটা বিন্দু দেওয়া, এইখানে একটা বিন্দু দেওয়া, জাস্ট সাপোজ যে এটা হচ্ছে 2,3, এটা হচ্ছে আমার 8,9, দুইটা বিন্দু দেওয়া আছে। ওকে, দুইটা বিন্দু দেওয়া আছে। এখন ধরো এই দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করে ফেলি, যোগ করলে কি এরকম একটা রেখা পাওয়া যায় না? তোমাকে যদি বলি ওদের মিডল পয়েন্টটা কত, তুমি কিন্তু খুব সহজেই কি করবা, ভুজকটিকে গড় করে বের করে দিতে পারবা। কিন্তু যদি বলি যে না, মিডল পয়েন্ট আমার লাগবে না, আমার মাঝামাঝি একটা জায়গায় এমন একটা বিন্দু দরকার যেই বিন্দুটা বামে যত দূরত্ব নেয় ডান দিকে যেন তার ডাবল দূরত্ব নেয়, এই জিনিসটাকে ম্যাথ প্রশ্নের মধ্যে লিখে দিবে হচ্ছে এইভাবে, যে বামের জায়গা আর ডানের জায়গার অনুপাতটা হবে 1:2, এরকম করে তোমাকে বলে দেবে। গত লেকচারে আমরা দেখেছিলাম যে মিডল পয়েন্টটা কেমনে, সেই ক্ষেত্রে ভুজ দুটাকে ধরে গড় করি, কোটি দুটাকে ধরে গড় করি, উত্তর বের হয়ে যেত। বাট কোয়েশ্চেন যদি এমন থাকে যে মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, যেই পয়েন্টটা একটা নির্দিষ্ট অনুপাতে পুরোটাকে ছেদ করে বা পুরোটাকে বিভক্ত করে, লাইক এই পুরো যে সাদা রঙের ডটেড লাইনটা, এই লাইনটাকে এই সবুজ রঙের যে বিন্দুটা সেটা এমন দুইটা ভাগে ভাগ করছে যার বাম সাইডের চাইতে ডান সাইড ডাবল, এবং এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় 1:2 অনুপাতে বিভক্ত করছে। তাহলে এখন এই সমস্ত পয়েন্টের যদি স্থানাঙ্ক জানতে চাই তখন আমরা কেমনে কি করব? এটার মূল একটা নিয়মও আছে যেটা নাকি তোমরা বই খাতাতে পাবা, সেটাকে আমি আরো অনেক সহজ করে নিয়ে আসছি। ছোটবেলায় এটার সূত্র দেখে আমার ভয় লাগতো,
পরে এটাকে আমি আরো সহজ করি আমার জন্য, যে যাতে আরেকটু সহজে কাজটা করা যায়। টেকনিক আছে, আমি একটা টেকনিক শেখাবো, এছাড়াও একটা এমসিকিউ শর্টকাটও আছে, ওটাও দেখাবো। আজকে আমরা অনেকগুলো বোর্ডের সিকিউ এমসিকিউ কভার করবো, অনেকগুলো অ্যাডমিশনের অঙ্ক ইনশাল্লাহ করবো আজকে। ওকে, তো চলো শুরু করা যাক। তাহলে এখন কথা হচ্ছে এই পয়েন্টটা, যেই পয়েন্ট পুরো এই ডটেড লাইনটাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত বা বিভক্ত করছে, সেই পয়েন্টটা আমরা নির্ণয় করা শিখবো। এখন এটা হচ্ছে ব্যাপার, কেমনে শিখবো চলো দেখি। প্রথম ব্যাপারটা হচ্ছে এইখানে তুমি আগে 4টা স্টেপ লিখবা, এই 4টা স্টেপ আগে লিখবা, এই 4টা স্টেপ আগে লিখবা। এই স্টেপগুলো যার ক্লিয়ার থাকবে তার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আগে এই 4টা স্টেপ লিখো, তারপর আমি তোমাকে শেখাই দেবো যে কেমনে কি করতে হবে। আগে এই 4টা স্টেপ দিব। ভাইয়া 1:2 শুধু কেন? এরকমও হইতে পারে 1:3, মানে বামে যা ডানে তার 3 গুণ। এমনও হইতে পারে 3:1, এটাও হইতে পারে। এমনও হইতে পারে বামে বেশি 5 ডানে 1, এটাও হইতে পারে। জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম যে সমান সমান না, বামে ডানে অসমান। ওকে, সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে 4টা স্টেপ, কোনো সূত্র মুখস্থ করা লাগবে না। বিভক্তিকরণের যে বড় একটা আজগুবি চেহারা সূত্র কিচ্ছু লাগবে না, অটোমেটিক ফুল নাম্বার দেবে টিচার, এমন একটা সিস্টেম শিখাই দেবো। সূত্র মুখস্থ ছাড়াই কেমনে করতে হয় সেটা দেখাই দেবো। ওকে, আমি একটু টাইম দিয়ে দিই, আমি একটু টাইমার অন করে দিই। এটা তোমরা হচ্ছে গিয়ে 1 মিনিটের মধ্যে লিখে শেষ করো। 1 মিনিট অনেক টাইম। দেখো স্টেপগুলো লিখেছো তো। এখন এই কোশ্চেনটা নিয়ে আমরা একটু পড়েছি। আচ্ছা দেখি তো, এই কোশ্চেনটা তো সেম টাইপের, খেয়াল করো। কোশ্চেনটা আগে লিখো এবার, কোশ্চেনটা লিখো এবার। আমি এই কোশ্চেনটার মাধ্যমে পুরো জিনিসটা দেখাই দিব। বাংলা কোশ্চেন লিখো। এই কোশ্চেনটাকে আমি 2টা সেগমেন্ট দেখাইছি। প্রথম যেই লাইনটা অথবা আগের যে লাইনটা, এটা আমার বলা লাইন, মানে তোমার যাতে বুঝতে সহজ হয়। আর পরীক্ষায় আসবে দ্বিতীয় লাইনটা, মেনলি এটুকু এমনি করে পরীক্ষায় আসবে। তোমরা পুরোটা লিখবা, আমি তারপরে প্রশ্নটা ভেঙে ভেঙে বুঝাই দিব। এরপর আমি হচ্ছে এই স্টেপগুলো ইউজ করে কেমনে সলভ করবা সেটা দেখাই দিব। তুলতে থাকো, দ্রুত তুলবা। ঠিক আছে, চলো আমরা কোয়েশ্চেনটাকে আগে পড়া শিখবো। প্রথমত কোয়েশ্চেনটার দিকে তাকাও। বললো কি? বললো এ ও বি দুইটা বিন্দু, এই বিন্দু দ্বয়ের মাঝে এমন একটা বিন্দু সি নির্ণয় করতে হবে যাতে সি বিন্দু থেকে যথাক্রমে এ আর বি এর মাঝখানের দূরত্বের অনুপাতটা হয় 1:2। দেখো আগেরটার মতন কিন্তু, যে মনে করো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, দুইটা বিন্দু, এদের মাঝে এমন একটা জায়গা, এদের মাঝখানে যে জায়গাটা, এ বিন্দু আর বি বিন্দু, এ এর স্থানাঙ্ক হচ্ছে 1,3, বি এর স্থানাঙ্ক হচ্ছে 5,7। এই দুইটার মাঝখানে আমার এমন একটা জায়গা চুজ করা লাগবে, যেই জায়গাটা, যেই বিন্দুটা, এমন একটা বিন্দু চুজ করা লাগবে যেই বিন্দুটা থেকে বামের বিন্দুর দূরত্ব আর ডানের বিন্দুর দূরত্বের যে অনুপাতটা, মানে কোনটা কার কত গুণ, সেটা হয় 1:2। অর্থাৎ এইটুকু হয় হচ্ছে 1 আর এইটুকু হয় হচ্ছে 2। এই সি বিন্দুটা আমার নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে সিস্টেমটা কি হবে? স্টেপ 1, প্রথমত আমি যদি সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমি যেটা করব, সি বিন্দুর স্থানাঙ্ক, এটা তো অবশ্যই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু লাগবে, তাহলে কি আমার ভুজকোটি লাগবে। সেই ক্ষেত্রে বিন্দুর জন্য আমরা দাগ দিব এরকম করে, দাগ দিয়ে ভুজ এবং কোটির ক্ষেত্রে ভগ্নাংশের দাগ দিব, মানে এরকম হবে, ভুজ এবং কোটি হবে দুইটা ভগ্নাংশের দাগ দিব। এরপরে উপরে আর নিচে অনুপাতের সংখ্যাগুলো লিখবো। অনুপাতের সংখ্যা কত? 1 আর 2 না? তাহলে এগুলো তুমি উপরে আর নিচে লিখবা, লাইক এখানে একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখবা যাতে করে মাঝখানে জিনিসপাতি বসানো যায়। 2 1 2 1 2, অনুপাতের যে সংখ্যা দুইটা আমি সিরিয়াল করে করে সব জায়গায় লিখে ফেললাম। এরপরে অন্তর্বিভক্তি যদি বলে, মানে যদি বিন্দুটা মাঝখানে হয়, তোমাকে বলে দিবে, যেমন দেখো এই যে বইয়ের মধ্যে বা পরীক্ষার প্রশ্নের মধ্যে কোশ্চেন কেমন থাকবে, বলবে এ আর বি বিন্দু দ্বয়কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে মাঝখানে বিভক্ত করে এমন বিন্দু সি নির্ণয় করো। একই জিনিস বোঝাচ্ছে। অর্থাৎ সি বিন্দুটা মাঝের একটা বিন্দু, যে নাকি বামের দূরত্ব আর ডানের দূরত্ব 1:2। এটাকে বলা হবে যে সি বিন্দুটা এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো। বুঝছো? তাহলে যদি আমাকে বলে দেয় যে বিন্দুটা মাঝখানে, বিভক্তকারী বিন্দুটা মাঝখানে, সেই ক্ষেত্রে আমি যোগ চিহ্ন দিব। আর যদি বলে বহির্বিভক্ত, অর্থাৎ বিন্দুটা বাইরে, সেই ক্ষেত্রে আমি বিয়োগ চিহ্ন দিব। ভাই বাইরেরটা কেমনে আমরা দেখাবো, লেকচারে আছে, আজকের লেকচারে আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা অন্তর্বিভক্ত বললো, আমরা দিব কি প্লাস, উপরে নিচে প্লাস দিব, মাঝখানে প্লাস দিব। আচ্ছা আচ্ছা, এখন দেখো, এখন উপরের যে ফাঁকা জায়গাটা, নিচে তো কোনো ফাঁকা নেই। ওকে, উপরের যে ফাঁকা জায়গাটা, উপরের ফাঁকা জায়গাটা দেখো, 1 এর পাশে একটা ফাঁকা জায়গা, 2 এর পাশে একটা ফাঁকা জায়গা, সেম এখানেও। এই ফাঁকা জায়গায় কিছু কিছু সংখ্যা দিয়ে গুণ করা লাগবে। কোন কোন সংখ্যা?
আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাতে গুণ হবে। ভাই বুঝি নাই, মানে দেখো বিন্দু কয়টা? দুইটা। অনুপাত কয়টা? 1:2, দুইটা। তাহলে প্রথম বিন্দু দ্বিতীয় অনুপাতের সাথে গুণ হবে, আর দ্বিতীয় বিন্দুগুলোর সংখ্যা দুইটা প্রথম অনুপাতের সাথে গুণ হবে, অর্থাৎ 1 আর 3 2-এর সাথে গুণ হবে। তাহলে 2 কই কই আছে? এইখানে আর এইখানে। তাহলে তুমি সিরিয়াল করে করে 1 আর 3 লিখে ফেলবা, 1 3। আর এই বিন্দুর সাথে এই সংখ্যাটা গুণ হবে, অর্থাৎ 1 তো আছে এইখানে আর এইখানে, এর সাথে তোমার এই বিন্দুটা গুণ হবে, 5 আর 7। এই হলো সিস্টেম। আমি পুরো জিনিসটা আরো একবার লিখে দেখাবো, আরো একবার লিখে দেখাবো যাতে করে ক্লিয়ার হয়। সূত্র মুখস্থ করাই লাগবে না। এই যে জিনিসটা দেখাইলাম না, 2টা অঙ্ক করাবো, দেখবো অটোমেটিক তোমার হাতে চলে আসছে, অটোমেটিক দেখবা হাত দিয়ে বেরোচ্ছে। তুমি ঘুমায় আছো তারপরে দেখবা হাত দিয়ে বেরোচ্ছে লেখা, বুঝছো? তো সেই ক্ষেত্রে এত সহজ করে আসে জিনিসটা। আমি আর একবার বলে দিই পুরো জিনিসটা, দেখো মনোযোগ দিয়ে, আমি মুছে দিলাম, সমস্যা নেই। প্রথম কাজ কি? যেহেতু স্বাভাবিকভাবে বিন্দু ভুজকটি থাকবে, মাঝখানে কমা দিবা, এবং প্রত্যেকটা আসবে কি ভগ্নাংশ আকারে। তাহলে এই একটা দাগ ভগ্নাংশের, এই একটা দাগ। এরপরে দ্বিতীয় কাজ কি? যে অনুপাত যে দুইটা আছে সেটা আমি উপরে উপরে ফাঁকা দিয়ে লিখবো। তো অনুপাত কত? 1:2। তাহলে 1 2 1 2 1 2 1 2। উপরের গুলোর মাঝখানে গুণ টুন দেওয়া লাগবে, জন্য বেশি ফাঁকা দিব, নিচের গুলো অত গুণ টুন দেওয়া লাগবে না, কম ফাঁকা দিব। আচ্ছা, যদি বলে যে বিভক্তকারী বিন্দুটা মাঝখানে আছে, সেই ক্ষেত্রে মানে অন্তর্বিভক্ত করছে যদি বলে, সেই ক্ষেত্রে যোগ চিহ্ন দেওয়া লাগবে। তাহলে প্রত্যেকটারই মাঝখানে যোগ চিহ্ন দিব। আচ্ছা, এখন আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাত, অর্থাৎ আগের বিন্দুকে পরের অনুপাতের সাথে গুণ দিব, প্রথম বিন্দুকে দ্বিতীয় অনুপাতের সাথে গুণ দিব, অর্থাৎ 2-এর সাথে 1 আর 3 গুণ দিব। স্বাভাবিকভাবে 1 যেহেতু ভুজ, 1 যেহেতু ভুজ, বুঝো 2-এর সাথে এই যে 2, এই যে 2, 2-এর সাথে 1 আর 3 গুণ দিব। 1 যেহেতু ভুজ, তাহলে ভুজের 2-এ 1, আর 3 যেহেতু কোটি, তাহলে কোটির 2-এ 3। এরকম সেম ভাবে পরের বিন্দুর সাথে আগের অনুপাত গুণ হবে, মানে 1 যেখানে যেখানে আছে সেখানে 5 আর 7 গুণ হবে। এই যে তাহলে 5 সিরিয়াল 7, দ্যাটস ইট, যা আসবে এটাই অ্যান্সার। তাহলে দেখো কত আসে, চলো তো দেখি কত হয়। 5 যোগ 2 7/3, ঠিক কি বললাম? ইয়েস, 7/3। কত? 7 + 6, তাহলে কত হয়? 7 × 2 = 14, 1 কম 13, 13/3। এই তো এটাই বিন্দু। সুন্দর না বলো? আমরা অনেকগুলো বোর্ডের কোয়েশ্চেন সলভ করবো এখন, বোর্ডের এমসিকিউ সিকিউ। শুনো, ইন্টারমিডিয়েটে বাচ্চারা সবচেয়ে বেশি বিপদে যেটা নিয়ে পড়ে সেটা হচ্ছে সিকিউ, সেটা হচ্ছে এমসিকিউ, বুঝছো? ইন্টারমিডিয়েটের সবচেয়ে বড় সমস্যায় পড়বা তুমি এমসিকিউ নিয়ে, কারণ নর্মালি বই খাতাগুলোতে তোমার প্রচুর পরিমাণে সিকিউ দেওয়া আছে, মানে রিটেন অঙ্ক। বাট ঝামেলা যেটা হয় পরীক্ষার হলে, সবচেয়ে খারাপ রেজাল্টটা হয় হচ্ছে কি এমসিকিউর কারণে। ওকে, কারণ সময় কুলায় না, তো এই জন্য এমসিকিউগুলো ভালো করে শিখবা। আমি এই জন্য শর্টকাট টেকনিক শিখাই দিব তোমাদেরকে টাইম টু টাইম। ওকে, শর্টকাট টেকনিক শিখাই দিব, শর্টকাট টেকনিক শিখাই দিব। ওকে, লেখা হয়েছে? আসো তাহলে পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনে বললো 1,2 এবং 3,6 এই দুই বিন্দু এর যে সংযোগ রেখা, সেই সংযোগ রেখাকে যেই বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে। বরিশাল বোর্ডের 17তে আসছে, সৃজনশীল প্রশ্ন এটা। ওকে, তাড়াতাড়ি কোয়েশ্চেনটা তুলে ফেলো। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা দিকে তাকাও। বললো কি যে দুইটা বিন্দু, দুইটা বিন্দু, দুইটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটা বিন্দু। তো এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখাটা, এই সংযোগ রেখাটা ধরো একটা বিন্দু হচ্ছে এ 1,2, আর একটা বিন্দু হচ্ছে বি 3,6। এদের মাঝখানে এমন একটা পয়েন্ট আছে যেই পয়েন্টটা নাকি পুরো সংযোগ রেখাকে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। লাইক মনে করে নাও বিন্দুটা হচ্ছে আমার এটা সি বিন্দু, এখানে 2, এখানে 3, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সেই ক্ষেত্রে নাও আই নিড টু ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেটস অফ কত? সি পয়েন্ট। তাইলে আমার সি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করব? আগে আমি ব্র্যাকেট দিব, এরপরে ভগ্নাংশের দাগ, তারপরে যে আমার প্রথম কাজ কি হয় দেখো, খাতায় দেখো স্টেপগুলো লেখা আছে, যে এই যে তোমার 2 আর 3 এইটাকে তুমি লিখবা। তাহলে এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 3, 2 3 2 3। যদি আমার যেই বিন্দুটা নির্ণয় করতে হবে মানে বিভক্তকারী বিন্দু, যদি এটা মাঝখানে থাকে এটাকে কি বলা হবে? অন্তর্বিভক্তি। তাহলে অন্তর্বিভক্তি বললে আমি এই যে দ্বিতীয়টা রাগ দিয়ে প্লাস চিহ্ন দিব। তাহলে এই যে প্লাস 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 চিহ্ন দেব, মানে মাঝখানে প্লাস দিব।
এখন আগের বিন্দু পরের অনুপাতের সাথে গুণ হবে, মানে 3 এর সাথে 1,2 গুণ হবে। তাহলে 3 কোথায় কোথায়, এখানে এখানে, তাহলে ভুজ কোটি 1 2, এই যে এটা কিন্তু ভুজের সাইড, তাহলে 1, এটা কোটির সাইড, তাহলে 2। সেম ভাবে পরের বিন্দু আগের অনুপাতের সাথে গুণ হবে, মানে 2 এখানে আর এখানে, যে 2, এই 2 এর সাথে 3 6 গুণ হবে। দেখো কোনো সূত্র মুখস্থই করো নাই, তুমি জানো না সূত্র কি, অটোমেটিক তুমি সবকিছু লিখে শেষ। ওকে, এই হচ্ছে অবস্থা। এন্ড যেটা খেয়াল করে দেখো, তোমার অটোমেটিক কিন্তু ভ্যালু চলে আসছে 6 + 3 দ্যাট ইজ 9 ডিভাইডেড বাই 5, তাহলে 9/5। এবং সেম ভাবে 6 × 2 = 12, অ্যান্ড এখানে হচ্ছে কত, 3 × 2 = 6, 12 আর 6 কত আসে, 18 আসে, 18/5। তাইলে সি বিন্দুর স্থানাঙ্কটা মাঝখানে এই পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে 9/5, 18/5। সহজ না হলো, লিখে ফেলো তাহলে। শেষ, তোলা শেষ, ঠিক আছে। চলো আমরা একটা বোর্ডের কোয়েশ্চেন দেখি, দেখবো এখন। ওকে, এটা যশোর বোর্ডে জাস্ট গত বছরই আসছে। ওকে, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। আমি একটু সময় দিলাম তোমাদেরকে 1 মিনিট, যেহেতু এখানে অপশন আছে, অপশনগুলো সহ তুলবা। শুনো, তোমরা যখন নাকি এইচএসসি পরীক্ষা দিবা বা কলেজের পরীক্ষা দিবা বা ভর্তি পরীক্ষাও দিবা, এই খাতাগুলো পড়েই কিন্তু যাবা। তোমার কাছে তোমরা মাত্র স্কুল থেকে পড়ে আসছো, তোমরা অনেক বই পড়ে পড়ে অভ্যস্ত, অনেক রকমের গাইড টেস্ট পেপার এগুলো পড়ে পড়ে অভ্যস্ত। বাট ইন্টারের ক্ষেত্রে যেটা হয়, সিলেবাস অনেক বড়, অনেকগুলো অধ্যায় থাকে এবং অনেকগুলো পড়া থাকে। সেই ক্ষেত্রে লাস্টের দিকে রিভিশন করতে গেলে এলোমেলো রিভিশনটা খুবই মানে ব্যাড হয় আসলে, বুঝছো, বা খুবই মানে হেকটিক টাইপের হয়। তো সেই ক্ষেত্রে তোমার এই খাতাগুলোই দিন শেষে রিভিশন দেওয়া লাগবে। হয়তোবা তোমার কাছে মনে হবে যে না ভাই, আমি টেস্ট পেপার পড়বো, আমি হচ্ছে গিয়ে গাইড বই পড়বো, ম্যাথের সমাধান এলোমেলো লাগবে দিন শেষে। ওকে, এই খাতাটা রিভিশন দিয়েই চলে যাবা। সেই ক্ষেত্রে এই খাতার মধ্যেই অপশনগুলো সহ ডিটেইলে সবকিছু লিখে রাখো, খাতার মধ্যেই লিখে রাখবা সবকিছু, কেমন? কোশ্চেনের দিকে তাকাও, বললো যে দুইটা বিন্দু সংযোগ রেখা হচ্ছে 2:1 অনুপাত, অন্তর্বিভক্তকারী বিন্দু। এখন স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন সিস্টেমটা কিরকম, এটা দুইটা নিয়ম। একটা হচ্ছে গিয়ে যেটা তোমরা বোর্ডে রিটেনে দেখাবা, আর একটা হচ্ছে এমসিকিউর নিয়ম। আমি তোমাদেরকে দুইটাই শিখাই দেবো, আমি তোমাদেরকে একদম দুইটা শিখাই দেবো। ওকে, সিস্টেম করে শিখাই দেবো। এবং এটা আমার পার্সোনাল নিয়ম আর কি, আমার পার্সোনাল নিয়ম, একদমই আমার পার্সোনাল নিয়ম। মানে আমি এটা এমনি করে করতাম ছোটবেলায়, নিজে নিজে বানায় বানায়। আচ্ছা, আগে আমরা মেইন নিয়মটা দেখি। ধরো পি কিউ বিন্দু, এদের মাঝখানের অন্তর্বিভক্তকারী যে বিন্দুটা সেটা মনে করো, ধরো পি কিউ আর বিন্দু, জাস্ট সাপোজ। তাহলে ওই আর বিন্দুর স্থানাঙ্কটা কত আসবে? কাজটা কি? কাজটা হচ্ছে যে একটা ভগ্নাংশ দেন 2:1, তাহলে সিরিয়াল করে লিখবা, যে এটার সাথে 2, এটা 1, এমনি করে। দেখো ছবি কিন্তু এখন আর রাখবো না, কারণ এমসিকিউ পরীক্ষায় ছবি আঁকাটা দরকার নেই। সেই ক্ষেত্রে এই যে 2 1 2 লিখিও না, দেখো 2 1 2 1, অন্তর্বিভক্ত বললে যোগ 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 যোগ, তুমি কোনো সূত্র পারো না। তারপরে আগের বিন্দু পরের অনুপাত, মানে 2 এর সাথে -8,1 গুণ হবে, -8 1 গুণ হবে। আর একের সাথে গুণ হবে 1 - 2, একের সাথে গুণ হবে হচ্ছে 1 - 2, দ্যাটস ইট। দেখো উত্তরটা কত আসে, 1 বিয়োগ 16 মানে -15 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ -5, 2 বিয়োগ 2 মানে 0, -5,0। এই যে ঘ নাম্বারটা, এটা হচ্ছে রিটেনের নিয়ম, মানে মেইন নিয়মটা, এটা হচ্ছে মেইন নিয়মটা। মানে এই দুই বিন্দুর মাঝখানে এই -5,0 বিন্দুটাতে তুমি যদি বামে দেখো যতটুক দৈর্ঘ্য আসবে, আর ডানে যদি দেখো যতটুক দৈর্ঘ্য আসবে, ওদের ভাগফল হবে 2/1, বুঝছো? ওই গ্যাপের দূরত্বের ভাগফলটা হবে 2/1। এখন এটাকে এমসিকিউতে কেমনে করবা, এটার একটা টোটকা বুদ্ধি শিখাই দিব তোমাদেরকে, একদমই আমার পার্সোনাল সিগনেচার টেকনিক। মনোযোগ দিয়ে দেখো, এটাকে একটু যেহেতু ফিল করায় দেখাইতে হবে, সেক্ষেত্রে আমি একটু ছবিটা এটা দেখাবো। ধরো এটা একটা বিন্দু, পি বিন্দু 1 - 2, এটা একটা বিন্দু কিউ বিন্দু, কত দেখো তো, -1,8, এবং এদের সংযোগ রেখা এটা কি করছে 2:1, লাইক এটা। আর আচ্ছা, তুমি যেটা করবা, খুব মনোযোগ দিয়ে শোনো, তুমি তো দেখে বুঝতেই পারছো যে এই গ্যাপটা হচ্ছে 2 আর এই গ্যাপটা হচ্ছে আমার 1, বুঝতেই তো পারছো নাকি? এখন ভালো করে শোনো, তাহলে ইন টোটাল
এই গ্যাপটা কতটুকু হইলো? 3 না? পুরো টোটালটা চিন্তা করো, পুরোটা 3 হয়ে যাবে না? পুরোটা কিন্তু 3 হয়ে যাবে। এই 3-এর 2 ভাগ এখানে আর 1 ভাগ এখানে। তাহলে ভালো করে বুঝো যে আমার পুরোটা হচ্ছে 3, পুরোটা 3 হইলে তার 2 ভাগ এখানে আর 1 ভাগ এখানে। জিনিসটা এরকম না? ভালো করে বুঝো কিন্তু। অর্থাৎ পুরোটার 2/3 এই পার্ট আর 1/3 এই পার্ট। ঠিক ঠিক তো? ভালো করে বুঝো, ঠিক তো? তাহলে আবার চিন্তা করো, এই পুরোটার 2/3 এই পার্ট আর 1/3 এই পার্ট। ঠিক? আচ্ছা, এখন মনোযোগ দিয়ে শোনো। তুমি একটু খেয়াল করে দেখবা, ধরো 1 সেকেন্ড, খুব যত্ন নিয়ে শুনবা। এটা দামি পড়া, মানে এখন যেটা পড়াবো খুবই দামি পড়া, এবং এটা বই খাতা ডিরেক্টলি পাবা না। বললাম তো, এটা আমি করতাম ছোটবেলায় এমনি করে। মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে কত? তাহলে 1/3 পুরোটার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, তোমার এই যে পয়েন্ট দুইটা, তুমি দেখবা ভুজ কোটি কিরকম করে চেঞ্জ হচ্ছে। লাইক দেখো, এই যে আমার ভুজ 1 ছিল আর -8 হয়েছে, তাহলে চেঞ্জ কিরকম হইল? ভুজ কত চেঞ্জ হইল? ভুজ কি 9 কমে গেল না? 1 থেকে 9 বিয়োগ করলে আমার -8 আসে, 9 কমে গেল। তাহলে এইভাবে চিন্তা করো যে এটা মনে করো আমার 2/3, এটা চিন্তা করো 1/3। তাহলে এখানে খেয়াল করো, পুরোটার 2/3 হচ্ছে এইটুকু, পুরোটার 1/3 হচ্ছে এইটুকু, তাই তো? এখন তাহলে দেখো, আমার ভুজের চেঞ্জ হচ্ছে, ভুজ চেঞ্জ হয় হচ্ছে -9, আর কোটি চেঞ্জ হয় কত? দেখি তো, দাঁড়াও। কোটি চেঞ্জ হয় হচ্ছে, 1 সেকেন্ড, কোন কালি দিয়ে করব? এই গোলাপি দিয়ে করি, লাল দিয়ে, হোয়াটএভার। বলবো মাহির ভাই কি করছে এটা। কোটি কত চেঞ্জ হয়? -2 থেকে +1, মানে কি 3 চেঞ্জ হয়ে যাচ্ছে কোটিটা। কোটি চেঞ্জ হচ্ছে +3। এখন ভালো করে বুঝো, তুমি জানো পুরো দূরত্বের এটা হচ্ছে 2/3, এটা 1/3। ঠিক? মানে 3 ভাগের 2 ভাগ এখানে, 1 ভাগ এখানে। তাহলে এখন শোনো ভালো করে, আমার এই ভুজ -9 চেঞ্জ হয়, এর 3 ভাগের 2 ভাগ চেঞ্জ হবে এখানে। তাহলে বলো, এই 9-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3, -3 আর কি। এর 2 ভাগ করতে হবে, -6। তাহলে ডিরেক্টলি এই আনসারটা -6 আসবে, কোনো ক্যালকুলেশন ছাড়াই। ধরো দেখি একটা মিনিট প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। মানে অর্থাৎ এইখান থেকে এখানে যেতে গেলে তোমার -6 করা লাগবে। তাহলে 1-কে -6 করলে কত হয়? -5। সেম ভাবে কোটির ক্ষেত্রে পুরোটা 3 বেড়ে যায়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার পুরো যে 3 বাড়ছে, এর 2 অংশ চেঞ্জ হবে এখানে। তাহলে খেয়াল করো, -2 থেকে 3-এর 2, মানে 3 ভাগের 2 ভাগ চেঞ্জ হবে। তাহলে -2 থেকে কতটুকু বাড়বে? 2 পরিমাণ বাড়বে, -2 + 2। তাহলে এই যে দেখো 0 হইলো। বুঝছো কাহিনী? আমি এই জিনিসটা আরেকবার বুঝাবো। মানে এটা হচ্ছে পুরোপুরি তোমার একটা মাইন্ড গেম টাইপের, এবং এই অঙ্ক তো তারপরে সহজ ছিল তোমার, ধরো মানে মিলে গেছে, ভিতরে কিন্তু অনেক জটিল, বাট এটা তুমি মনে মনেই করে ফেলতে পারবা। আমি আরেকবার তোমাকে বুঝাই, তাহলে তোমাকে ভালো লাগবে। দাঁড়া 1 মিনিট, 1 সেকেন্ড, ভালো করে খেয়াল করো এই জায়গাটা ভালো করে খেয়াল করো। যে আমার পুরো যা চেঞ্জ হবে তার 3 ভাগের 2 ভাগ আর তে চেঞ্জ হবে। বুঝো, পুরোটায় যা চেঞ্জ আসবে তার 3 ভাগের 2 ভাগ হচ্ছে আরে চেঞ্জ হবে। তাহলে আমার ভুজ চেঞ্জ হয় হচ্ছে 9 বেড়ে যাচ্ছে, তাহলে তার 3 ভাগের 2 ভাগ হচ্ছে গিয়ে আর পর্যন্ত চেঞ্জ হবে। তাইলে 9-এর 3 ভাগের 2 ভাগ কত? বুঝো, 9-এর 3 ভাগের 2 ভাগ কত? 6। তাহলে ভুজ বাড়বে কতটুকু? 6 বাড়বে। অর্থাৎ 1-এর সাথে মাইনাস নাকি, দেখি তো, 9 কমে গেল, বিয়োগ হইল। তাহলে 1 থেকে 6 কমে গেলে -5। ইয়েস। সেম ভাবে এই যে -2, এইটা হয়ে গেছিল 1, মানে 3 বাড়লো। সেই ক্ষেত্রে সেই 3 ভাগের 2 ভাগ এইখানে বাড়বে। তাহলে -2 এর সাথে 2 বাড়াইলে কত হয়? এই যে 0 আসে। সিস্টেমটা বুঝছো? এটাই হচ্ছে ব্যাপারটা। ধরো তোমাকে আমি এরকম আরেকটা অঙ্ক দিই, এই সিস্টেমে তোমাকে আমি এই সিস্টেমে আরেকটা অঙ্ক দিই, ভালো লাগবে, মজা লাগবে। মনে করো যে এটা কি বোঝা হয়েছে? এটা আমাকে ক্লিয়ার করো, মানে ইয়েস অর নো একটু জানাও ক্লিয়ারলি। আরেকটা টেকনিক দিই, মানে আরেকটা ম্যাথ দিই এই টাইপের। ধরো এটা একটা বিন্দু, এ বিন্দু, লাইক এটা হচ্ছে ধরো 2,5, জাস্ট সাপোজ। এটা মনে করো বি বিন্দু, সেটা ধরে নাও হচ্ছে কত, চিন্তা করে দেখি, আর 20, জাস্ট সাপোজ এটা হচ্ছে 20। এখন এইখানেও তোমাকে ওইটাই বললো যে, এখানে মনে করো তোমাকে বললো ওরা যে এমন একটা পয়েন্ট বের করে দাও যে নাকি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 1, এই জায়গাটা হচ্ছে 2। এমনি।
তার মানে কি পুরোটা 3 এবং এটা 1 আর এটা 2, তাহলে এইভাবে চিন্তা করবা যে এটা হবে আমার 1/3, মানে পুরোটার 3 ভাগের 1 ভাগ, এখানে হবে 2/3। অর্থাৎ ভুজ কোটি যেভাবে চেঞ্জ হবে তার 3 ভাগের 1 ভাগ চেঞ্জ হবে এ থেকে সিতে আসতে। বুঝছো? সিম্পল কথা, যে যদি তোমার এটা 1:2 হয়, তার মানে 3-এর 1 এটা আর 2 এটা, তার মানে ভুজ এবং কোটির চেঞ্জ যেরকম হবে তার 3 ভাগের 1 ভাগ চেঞ্জ হবে এ থেকে সিতে আসতে। আরেকবার বলি, এ থেকে বিতে যাওয়ার সময় ভুজ এবং কোটির যেরকম চেঞ্জ হবে তার সেই চেঞ্জের 3 ভাগের 1 ভাগ চেঞ্জ হবে এ থেকে সিতে আসতে। সিম্পল। তাহলে এখন দেখো, তাহলে এখন খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে দেখবা যে আমার ভুজ ছিল 2 হয়ে গেল 14, মানে কি 12 বেড়ে গেল। সেই 12-র 3 ভাগের 1 ভাগ চেঞ্জ এ থেকে সিতে যাওয়ার সময় হবে। তাহলে 12-র 3 ভাগের 1 ভাগ মানে কি 4। তাহলে আমার আগে 12 বেড়ে যাচ্ছিল, এখন তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় কত বাড়বে? 4 বাড়বে। তাহলে 2 + 4 কত হবে? 6 হয়ে যাবে। দেখো আমি কিন্তু এখন অঙ্কই করি নাই। সেম 5 থেকে 20 হচ্ছিল, মানে কত? 15 বেড়ে যাচ্ছিল। সেই 15-র 3 ভাগের 1 ভাগ বাড়বে এ থেকে সিতে যাওয়ার সময়। তাহলে 15-র 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 5। তাহলে এই যে 5-এর সাথে 5 বাড়ায় দাও, এই যে 10। দেখো অটোমেটিক উত্তর। বুঝছো? তুমি এমনি করে অনেক সহজে কাজগুলো করতে পারবে, অনেক সহজে। ওকে, অনেক সহজে করতে পারবা। তোমার কাছে মনে হতে পারে ভাই ওই সূত্র দিয়ে করলে তো বেটার, বাট মনে মনে করে ফেলতে পারবা তুমি এটা। বুঝছো? শিখতে একটু সময় লাগে, বাট মনে মনে করে ফেলতে পারবা। সেম জিনিস কিন্তু তুমি আগে দেখবা এই দুইটার মাঝখানে ভুজকোটি কিরকম চেঞ্জ হচ্ছে, এ থেকে বিতে যাওয়ার সময় ভুজকোটি কিরকম করে চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জের 1/3 অংশ এখানে, 2/3 অংশ এখানে। সিম্পল। তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় 1/3 সেম ভাবে চেঞ্জ করলেই উত্তর চলে আসবে। বুঝছো? এমনি করে। এবং ম্যাক্সিমাম এমসিকিউ, বোর্ড বলো ভর্তি পরীক্ষা বলো, ম্যাক্সিমাম এমসিকিউ হচ্ছে এই সিস্টেমে করা যাবে। ওকে, ম্যাক্সিমাম তুমি ঢাকা ভার্সিটি যত এমসিকিউ দেখো, বোর্ড ভর্তি মানে বোর্ড পরীক্ষার যত রকমের এমসিকিউ দেখো, সবগুলোই দেখবা এটা দিয়ে করা যাচ্ছে। বুঝছো? ম্যাক্সিমামই করা যায় এটা দিয়ে। আর হচ্ছে টিচার ওই মাইন্ডসেট থেকেই দেয় যে দেখি তো পারে কিনা, বুঝে কিনা, এমনি করে। বুঝছো? এই হলো ঘটনা। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এইটা একটা বোর্ডের কোয়েশ্চেন, মধ্যবিন্দু বের করতে বলেছে। বলো দেখি কিরকম কি হবে। বললো BC রেখার মধ্যবিন্দু, এই যে বি আর এই যে সি, তোমরা বলো মধ্যবিন্দু কি আসে? তোমরা বলো আমাকে মধ্যবিন্দু কি আসবে? কি করতে হয়? গড় করতে হয়। -3 আর 5 এর গড় কত? 2/2 মানে 1। তাহলে দেখো শুরুতে 1 কোনটায় আছে, ভুজে 1 কোনটায় আছে, ডিরেক্ট অ্যান্সার। বুঝছো? মনে মনে কিন্তু করা যাবে যে -3 + 5/2 আর 0 + 0/2, এই যে 2/2 মানে 1,0 অটোমেটিক। বুঝছো? এমনি করেই করে ফেলবা, এমসিকিউ গুলো এইভাবে করেই করবা। ওকে, লিখে ফেলো, জলদি লিখো, জলদি লিখো, জলদি লিখে ফেলো। হুম, হুম। কোয়েশ্চেনটা দেখো, বললো যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। মানে সমত্রিখণ্ডক মানে কি? মানে হচ্ছে সমান 3 ভাগে ভাগ করে এমন। তাইলে এখানে বিন্দু কোনটা কোনটা বললো আমাকে? একটা হচ্ছে 7,10, মনে করো এই বিন্দু 7,10। আরেকটা হচ্ছে ধরো বি বিন্দু কত? 10,16, 10,16। আরেকটা হচ্ছে 10,16। এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা, এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা, এই সংযোগ রেখাকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এখন মনে করো, মনে করো তোমার কাছে একটা কলা আছে। সেই কলাটাকে ধরো, এটা একটা কলা, এই কলাটাকে যদি বলি 2 টুকরা করো, তাহলে তুমি কয়বার ছুরি চালাবা? একবার। মনে করো যদি বলি না এই কলাটাকে 3 টুকরা করতে হবে, তাহলে তুমি কয়বার ছুরি চালাবা? 2 বার। ঠিক? এই যে মাঝখানে 3টা জায়গা হলো। যদি বলি যে এই ছুরিটাকে, এই যে কলাটাকে 4 টুকরা করতে হবে, তাহলে তুমি কয়বার ছুরি চালাবা? 3 বার ছুরি চালাবা, তাহলে 4 টুকরা হবে। ঠিক ওইরকম তোমাকে যখন নাকি ওরা বলে দিবে সমত্রিখণ্ডন, অর্থাৎ অর্থাৎ তার মানে কি 3 টুকরা করতে হবে, তাহলে ছুরি চালাতে হবে 2 বার। অর্থাৎ এখানে এরকম 2টা পয়েন্ট থাকবে যারা পুরো জিনিসটাকে 3 ভাগে ভাগ করবে। তাহলে এখন এই 2টা পয়েন্ট কিরকম ভাবে থাকবে? লাইক এটা একটা পয়েন্ট থাকবে, এটা একটা পয়েন্ট থাকবে। চোখের আন্দাজে এটা 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 সমান সাইজের দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ধরো একটা এবি, তো এই সাইডে 2 সাইডে 2টা, মনে করো এটা সি বিন্দু, এটা ডি বিন্দু,
এখন ওরা তোমাকে কোনো অনুপাত বলে দেয় না এই কোশ্চেনে, তার মানে কি অনুপাত কত হবে এটা তোমার নিজে নিজে বুঝে নেওয়া লাগবে। বুঝবা কিভাবে? ব্যাপারটা হচ্ছে সমান 3 ভাগে ভাগ করার মানে কি, এইটা যতটুকু এইটা অতটুকু এটাও সেম টুকু, এটাই না এটাই। তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা কি এরকম হলো না যে এটা যদি 1 হয় এটাও 1 এটাও 1, ঠিক? তাইলে যদি আমি বলি যে এই সি বিন্দুটা পুরো এবি কে কত অনুপাতে ভাগ করে, তাহলে আমরা কি বলবো, এইখানে যা এখানে এরকম দুইটা, তাহলে এটা যদি 1 হয় এটা কত হবে 2। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করতে গেলে এইটা 1:2 অনুপাতে বিভক্ত করছে, ঠিক? তাহলে আমরা এখানে বলতে পারি যে সি বিন্দুটি এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এইটা আমরা বলতে পারবো। এখন কিন্তু খুব সহজেই আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো। কেমনে বের করবো সি বিন্দুর স্থানাঙ্ক? সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক হবে ভগ্নাংশের দাগ ভগ্নাংশের দাগ। 1:2 বলে দিয়েছে, সেই ক্ষেত্রে কি এই যে 1 2 1 2 1 2 1 2, যেহেতু অন্তর্বিভক্ত সেই ক্ষেত্রে মাঝখানে যোগ চিহ্ন দিব আমরা, এবং আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাত, এই বিন্দুর সাথে এই অনুপাত গুণ হবে, মানে 2 এর সাথে 7 10 গুণ হবে। দেখো সূত্র আমরা এখনো মুখস্থই করি না, জানিও না কি সূত্র, কাজ করে ফেললাম। সেম ভাবে পরের বিন্দুর সাথে আগের অনুপাত, মানে 1 এর সাথে 10 16 10 16, দ্যাটস ইট, এইটুকুই। খেয়াল করে দেখো উত্তর কিন্তু চলে আসে কত, 10 যোগ 14 তাহলে 24 ভাগ 3 অর্থাৎ 8, সেম 16 যোগ 20 মানে 26/3, 26/3 কি রে ভাই, দেখি 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 1 মিনিট, 16 যোগ 20 ও 36/3, 3 12 36 আসে, তাহলে যে 12। এই তো সহজ না বলো? এই যে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু নির্ণয় করা শেষ। তাহলে সেম ভাবে যদি এখন আমাকে কেউ বলে যে আচ্ছা ডি বিন্দুর স্থানাঙ্ক, তোমরা চিন্তা করে দেখো, দেখি তোমরা গেস করো, আইডিয়া করো যে তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে আমরা কেমনে করতে পারি, তোমরা চিন্তা করো, চিন্তা। ঠিক আছে, ওকে, চলো আমরা এখন ডি বিন্দুটা নিয়ে দেখি। ডি বিন্দুটা বের করার টেকনিক দুইটা হইতে পারে, আমরা দেখাই দিব, সবগুলোই দেখাই দিব আমরা, ওকে? আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, যদি আমরা বিভক্ত কত দিয়ে করে সেটা নিয়ে চিন্তা করি, খেয়াল করে দেখো, তুমি বলো তো দেখি যে ডি বিন্দুটা কিরকম অনুপাতে বিভক্ত করছে এবি কে। শোনো, তুমি যখন এবি লিখবা সিরিয়ালটা তোমার এ থেকে বি তেই যেতে হবে। মনে করো ধরো এইটা তুমি সি বিন্দুর ক্ষেত্রে 1 আর 2 তুমি চিন্তা করলা, তো বললা ঠিক আছে 1:2 তো, এখন তুমি লিখলা যে ভাই 1:2 এমনি লেখার দরকার কি, আমি এবি না লিখে বি এ লিখি। যদি তুমি এখানে বি এ রেখাকে 1:2 বলো তাহলে হবে না। তুমি যদি বলো ভাই এবি রেখাকে 2:1 তাইলেও হবে না। অর্থাৎ এই অনুপাতটা যেই সিরিয়ালে ওই এবি কেও সেম সিরিয়ালে বলতে হবে, বা এবি যেই সিরিয়ালে অনুপাতটাও সেম সিরিয়ালে বলতে হবে। এখানে এবি লেখার মানে হচ্ছে 1 হইলো এ থেকে দূরত্ব, এই সি এর এ থেকে দূরত্ব হচ্ছে 1, আর বি থেকে দূরত্ব হচ্ছে পরেরটা, বুঝছো? প্রথম বিন্দুটা প্রথম অনুপাত, দ্বিতীয় বিন্দুটা দ্বিতীয় অনুপাত। তুমি এবি লিখে এটাকে তুমি 2:1 বলতে পারবে না, আবার তুমি 1:2 বলে এবি রেখাকে তুমি বিসি বললে হবে না। অর্থাৎ এ এর থেকে 1 দূরে আর বি এর থেকে 2 দূরে, এমনি করে যাবে, বুঝছো? তাই এবি লিখলো নাকি বি এ লিখলো, এটা খুব ভালো করে ফোকাস করবা। পরীক্ষার প্রশ্ন অনেকভাবেই পেঁচায় এবং বাচ্চারা ম্যাসিভ লেভেলে ভুল করে, ওকে? অনেক সময় তোমাকে দিবে যে এ বিন্দু দেওয়া বি বিন্দু দেওয়া, বললো যে সি বিন্দুটি বি এ রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক কত? তুমি এখানে সি দিয়ে ধরলাই যে 1 2, এমনি হবে না। 1 2 বলেছে মানে শুরু থেকে ওইটা না, কোন রেখাকে সেটা দেখতে হবে, সেই রেখার প্রথম বিন্দু কোনটা, ওই বিন্দুর থেকে 1 দূরে, পরের বিন্দু থেকে 2 দূরে, অমনে করে, বুঝছো? ধরো যদি সেম জিনিসটা আমি বলি যে বি এ রেখাকে 1:2, তার মানে হচ্ছে বি থেকে 1 দূরে, মানে এখান থেকে 1 আর এ থেকে 2, এমনে। এইখানে কি লেখা আছে সিরিয়ালটা ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা মনে করো ধরো যদি এটাই বলি যে বি এ রেখা, যে সি বিন্দুটা বি এ রেখাকে কত অনুপাতে বিভক্ত করে, সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে সি বিন্দুটা বি এ রেখাকে আগে তুমি বি থেকে গুনবা, বি থেকে হচ্ছে 2 আর এ থেকে হচ্ছে 1, তাহলে এখানে তোমার 2:1 লেখা লাগবে।
এ বি লিখলে 1:2, বি এ লিখলে 2:1, এমনি করে ম্যানিপুলেশনগুলো ধরতে পারছো যে প্রশ্ন পেঁচায় কেমনে, তখন তুমি কেমনে কেমনে ওগুলো হ্যান্ডেল করবা, জিনিসগুলো বুঝতে পারছো যে এই দুইটার মধ্যে খেলা হবে, খেলা হবে এই দুইটার মধ্যে, তারা ঘুরাবে পেঁচাবে এই দুইটার মধ্যে, তখন তোমাকে সামনে চিন্তা ভাবনা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু এটা বুঝছো, এখন আমরা চলে যাব ডি বিন্দু নিয়ে। খেয়াল করো, এখন আমরা চলে যাব ডি বিন্দু নিয়ে। মনে করো আমি বললাম এ বি রেখার কথা, তাহলে ডি বিন্দু এ বি কে কত অনুপাতে বিভক্ত করে বুঝবা কেমনে? আগে এ থেকে ডিতে ডাক টানবা, আর তারপরে বি থেকে ডিতে। দেখো প্রত্যেকটাই কি সেম সেম সাইজের না, তাহলে যেটা সবচেয়ে ছোট সেটাকে 1 ধরবা। তাহলে সবচেয়ে ছোট কোনটা, এটা নাকি এটা সবচেয়ে ছোট? এটা তো বড়, এটা ছোট। ছোটকে তুমি যদি 1 মনে করো, সেই ক্ষেত্রে এইটা 1 আর এখানে কয়টা আছে এরকম 2টা, তাহলে এটা 2। তাহলে সেই ক্ষেত্রে ডি বিন্দুটা পুরো এবি কে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? 2:1। কত অনুপাতে? 2:1। দ্যাট ইজ ইট, দ্যাটস ইট। ওকে, তাহলে আমাকে যদি বলা হয় যে তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, সেই ক্ষেত্রে ওই সেম কাহিনী, 2:1:2:1, ওহো 2:1:2:1 অন্তর্বিভক্ত বলেছে, তাহলে যোগ 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 যোগ, এবং আগের বিন্দুর সাথে পরের অনুপাত গুণ, মানে 1-এর সাথে 7-10, আর পরের বিন্দুর সাথে আগের অনুপাত গুণ, মানে 2 এর সাথে 10-16। থিমটা বুঝছো? সহজ না জিনিসগুলো? বলো, মজার কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে বলে দিতে পারবো যে ভাই 20 যোগ 7 দ্যাট ইজ 27 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ 9। ওকে, 9 চলে আসলো। এখানে 16 ইন্টু 2 দ্যাট ইজ 32 প্লাস 10 দ্যাট ইজ 42, 42/3 কত হয়? ওকে, সহজ না বলো? ইজি কিন্তু। এখন সরি, সি লিখেছি আমি এখানে, এটা ডি হবে। ডি হবে। এই ডি বিন্দুকে আমরা আরেকটা সিস্টেমে বের করতে পারতাম, আমি ওটা দেখাবো, আমি ওটা দেখাবো। মেনলি টিচাররা চাবে যে তুমি ডি বিন্দুকে ওই সিস্টেমে বের করো, আমি দেখাই দিব এখন যে ডি বিন্দুকে আর কোন সিস্টেমে বের করতে পারতাম। খেয়াল করে দেখো যে এই জায়গাতে লেখা হয়েছে, সবার তোলা শেষ? জলদি তুলতে হবে কিন্তু, জলদি তুলো। হ্যাঁ, আচ্ছা আসো, খেয়াল করে দেখো যে ডি বিন্দু, আমার একটু আগে সি বিন্দুটা চলে আসছিল না? সি বিন্দু কত আসলে? 8-12। খেয়াল করো ডি বিন্দুটা বিসি কে মিডল পয়েন্টে ছেদ করে, মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এখানে এটা এটা অল্টারনেট, ডি বিন্দু বের করার অল্টারনেট, মানে বিকল্প পদ্ধতি, যে ডি বিন্দুটি এখানে ডি সিবি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু তো তুমি বিসি বললা নাকি সিবি বললা, ওটা ইস্যু না, বিকজ অনুপাত তো লেখা নেই। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বি আর সি এর গড়, সিম্পল। ওকে, তাহলে 8 যোগ 10, তুমি 10 যোগ 8 লিখলেও কোনো সমস্যা নেই, 12 যোগ 16/2। সেই ক্ষেত্রে 18/2 মানে কত? 9। 12-16 মিলে কত? 10, 10 20 যোগ 8 28/2 দ্যাট ইজ 14। এই যে দেখো, এটা কিন্তু একটু সহজ হইলো, বুঝছো? মধ্যবিন্দু দিয়ে করলে এই জিনিসটা সহজ হয়। ওই জন্য অনেক টিচাররা চাবে যে তুমি সমত্রিখণ্ডক বিন্দুর প্রথমটা নর্মাল সিস্টেমে বের করো, দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি আবার ওই 2:1 দিয়ে না করে তুমি মধ্যবিন্দু সিস্টেমে চাও, এটা টিচাররা চাবে, বুঝছো? এই হলো ব্যাপার স্যাপার, লিখে ফেলো তাহলে। ভেরি গুড। এখন তাইলে এই টাইপের আমরা ম্যাথ দেখব, এই টাইপের ম্যাথ আমরা দেখব। যশোর বোর্ড 23-এ আসছিল কোশ্চেন 1 নাম্বার, এখানে লেখা একটু একটু মনে হয় মানে কলাপস করেছে, বলেছে এ বি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী সমত্রিখণ্ডন বিন্দুটা কত? এই যে এ বিন্দু এটা, বি বিন্দু এটা, অক্ষদ্বয়ের মাঝখানে যেই গ্যাপটা, সেইটার সমত্রিখণ্ডন বিন্দু কত কত? ধরো এ বি, তো এখানে মনে করো সিডি নির্ণয় করতে হবে, এটা হইলো কোয়েশ্চেন, বুঝছো? কত আসছে? এটা তাড়াতাড়ি তুলে ফেলো, আগে কোয়েশ্চেনটা তুলো। টাইম দেওয়া হলো 1 মিনিট। টাইম
করো, চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি। দেখো তোমাকে কোয়েশ্চেন কতভাবে পেঁচাই দিতে পারে, জিনিস কিন্তু একই। ছবির মধ্যে নিয়ে এসে ওরা বললো, এমনিই বললো অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। এই খণ্ডিত মানে দেখো এই যে অক্ষ যে দুইটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এর মাঝখানে যে খণ্ডিত অংশ মানে যে এবি, এই এবি এর সমান্তরিক খণ্ডক বের করতে বলছে, মানে সিডি বের করতে বলেছে। তাই জিনিসটা কিরকম হবে খেয়াল করো। তুমি যদি সি বিন্দুর কথা চিন্তা করো, 1 1 1, তাহলে সি বিন্দুর ক্ষেত্রে এভাবে চিন্তা করো, এটা 1 হবে আর এটা কি 2 হবে না? তাহলে আমরা কি এটা বলতে পারবো না যে সি বিন্দু এবি রেখাকে এটা আগে গুনবা, তাহলে এর সাথে কি 1, তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এইটা তোমরা আগে বলবা। দেন তুমি সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে ফেলবা। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কত হবে? 1:2, যেহেতু 1 2 1 2 1 2 1 2 অন্তর্বিভক্ত বলে প্লাস 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 প্লাস, এবং লাস্টে যে তোমার গুণ হবে। কিরকম গুণ? আগের বিন্দু পরের অনুপাত। তুমি সূত্র কি আছে এখনো জানো? তুমি সূত্র কি ভাই দরকারই হয় না, লাগেই না, লাগবে না, একদমই লাগবে না, লাগবেই না, বুঝছো কাহিনী? তাহলে আগের বিন্দু মানে ধরো এটা, মানে আগের বিন্দু পরের বিন্দু না, উল্টা জিনিসে গুণ দিবা। মানে ধরো এই 2 এর সাথে এই 5 0 গুণ দিবা, 1 এর সাথে এই 0 7, মানে এরকম আর কি। এটা বোঝা যাচ্ছে যে উল্টো সাইডে যাবা, মানে 1 এর সাথে এটা না, 2 এর সাথে এটা না, 2 এর সাথে উল্টাটা, 1 এর সাথে উল্টাটা এটা। তাহলে 2 যেখানে আছে এই জায়গায় 2 যেখানে লেখা, ওইখানে কারে গুণ দিবা? 5 আর 0 কে। তাহলে ওই যে ভুজে 5 আছে, তাহলে এই ভুজের সাইডে 5, আর এই যে কমার এই পাশে মানে কি কোটির সাইডে 0। আবার তোমার 1 বাকি আছে, 1 এর অপোজিটে আছে 0 7, তাহলে এই যে আগে 0 পরে হলো 7। ওই দেখো অটোমেটিক তোমার কাছে সি বিন্দুটার স্থানাঙ্ক চলে আসবে। কত হবে দেখো তো, যে 7/3, এখানে কত হয়? এখানে 7/3। সহজ কিন্তু। আবার তোমাকে যদি বলে যে ভাই ডি বিন্দুটা বের করেন, সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি বলবা যে দেখেন ডি ডি কার মধ্যবিন্দু বলো তো? ডি কার মধ্যবিন্দু? সিবি বা বিসি এর মধ্যবিন্দু। ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। আরে কত পচা করে লিখছি রে মধ্যবিন্দু। সেই ক্ষেত্রে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? সিম্পল কিন্তু, এই যে বি আর সি, তাহলে সি কত আসছে আমার? 7/3। ওকে, তাহলে 0 প্লাস 7/3, এখানে 2, আর কত আছে আমার? 7 প্লাস 7/3/2। আলটিমেট অ্যান্সার বিকামস 7/6। এবং 7 আর 7/3, ক্যালকুলেটর কই আমার? 7 প্লাস 7/3/2, একবারে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, 14/3 আসবে মনে হয়। ইয়েস, 3 আসছে। সুন্দর না জিনিসগুলো? লিখে ফেলো তাহলে তাড়াতাড়ি করে। এগুলো কিন্তু বোর্ডের খুবই পপুলার ম্যাথ। গত বছরের ম্যাথগুলোই কিন্তু আমি নিয়ে আসছি, মানে লাস্ট এইচএসসিতে এগুলোই প্রশ্ন আসছে, বুঝছো? 10/3 হবে, আমি কি ভুল লিখলাম? হতে পারে। কোনটায় 10/3 হবে বলো তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হুম 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 10/3 হবে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সেম ভাবে এখানে কত আসবে তাহলে 2 কাটাকাটি গেলে? তাহলে 5/3 হবে। লিখে ফেলো। এখন এই টাইপের আরেকটা ম্যাথ, ওই যে এইটার কোয়েশ্চেন আগে একটু পরে লেখা, আগে একটু বলি তোমাকে। বললো দেখাইতে হবে যে মূলবিন্দু, যে মূলবিন্দুটা এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডক বিন্দু। মানে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের ত্রিখণ্ডক বিন্দু কি দুইটা না? এর মধ্যে একটা নাকি আবার মূলবিন্দু, সেটা হইতে পারে এটা অথবা এটা, এটা আমাকে প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। অর্থাৎ তোমাকে এই বিন্দুটা আর এই বিন্দুটা দেওয়া আছে, এই যে দুই বিন্দু দেওয়া আছে, দেখাইতে হবে এই দুইটার সংযোগ রেখার যেই সমত্রিখণ্ডক বিন্দু, সেই বিন্দুর মধ্যে একজন হচ্ছে মূল বিন্দু, এটা দেখাইতে হবে, বুঝছো? এর আগে তাহলে প্রশ্নটা আগে তুলে ফেলো, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। এ কি হইলো? আমি করে দিব না, এটা আমি দিব হোমওয়ার্ক, সিস্টেমটা আমি শিখাই দেবো। এই টাইপের ম্যাথের
স্টেপ 1 হচ্ছে ত্রিখণ্ডক কেমনে লেখে, খ নয় ড ক বিন্দুদ্বয়ে নির্ণয় করবা। দুইটা বিন্দু আসবে, স্টেপ 2 বলবা এই যে দেখেন মূল বিন্দু, এই তো এই হচ্ছে অবস্থা, বুঝছো? তোমার কাজ হবে এই দুই বিন্দু দিয়ে সমত্রিখণ্ডন বিন্দু দুইটা বের করা। দুইটা আসবে, এর মধ্যে একজন মূল বিন্দু হবে, বলবে এই দেখেন মূল বিন্দু। সিম্পল, সহজ না? সহজ সিস্টেম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো আমরা এখন গুরুত্বপূর্ণ জায়গায় যাই, ফাঁকা জায়গা রেখে তো নিজে নিজে করবা। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বহির্বিভক্তি। ভাই এটা আবার কি বহির্বিভক্তি? মানে বাইরে দিয়ে বিভক্ত করে কেমনে? ঝামেলাটা বুঝছো? মনে করো তোমার বাসায় দুইটা মানুষ থাকে, এই দুজনের মধ্যে ঝগড়া লাগাই দিলা তুমি, তার মানে কি ঘরের মানুষই নিজেদের মধ্যে ঝগড়া লাগাই দিল। এটা হচ্ছে অন্তর্বিভক্তি। মাঝখানে একজন এসে ঝগড়া লাগাই দেয়, এটা পসিবল। মাঝখানে একজন বললো ও তোমার এটা বলছে, সামনাসামনি বললো, হ্যাঁ তুমি আমার এটা বলছো, ঝগড়া। আচ্ছা, আরেকজন আছে পাশের বাড়ির আন্টি, মনে করো ওই আন্টি বলল যে ভাবি জানেন আপনার ছেলে তো দেখলাম ওই জায়গায় ঘুরতে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে, এই সেই নানান, দেখলাম পাড়ার ইসের জায়গায় চায়ের দোকানে বসে এগুলো করছে, এই মনে নানান কিছু। সে হচ্ছে দূরের থেকে লাগায় দেয় কথা, বুঝছো? আবার মনে করো দূরে গিয়ে তোমার বলবো তোমার মায়ের সাথে কথা হচ্ছিল, মা এটা এটা বললো তোমার ব্যাপারে, এই সেই নানান কিছু, মনে করো মানে দূরের থেকে, বুঝছো? তাহলে বহির্বিভক্ত হচ্ছে বাইরে বসে বসে বিভক্তি সৃষ্টি করে, আর অন্তর্বিভক্ত হচ্ছে ঘরের মধ্যে বসেই বিভক্তি সৃষ্টি করে। তো আমরা হচ্ছে এখন বহির্বিভক্ত দেখবো, যে বাইরে বসে বসে দুজনের সাথে কানেকশন করে কেমনে ক্যাচার লাগায় দেয়। ওকে, তুমি এভাবে চিন্তা করো যে এটা একটা বিন্দু, মনে করো এ বিন্দু, এটা একটা বিন্দু, মনে করো হচ্ছে বি বিন্দু। এখন ধরো এদের মাঝখানে আমরা কানেক্ট করায় দিলাম একটা রাবার দিয়ে। কি দিয়ে? রাবার দিয়ে। জাস্ট সাপোজ যে এটা হচ্ছে রাবারটা, তো স্বাভাবিকভাবেই তুমি রাবারকে এক জায়গা দিয়ে টান দিলে রাবারটা তো গোল হয়ে যাবে। ধরো তুমি যদি এমনি টান দাও লম্বা হয়ে এরকম এরকম হয়ে যাবে না? মনে করো ধরো তুমি রাবারটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলা, জাস্ট সাপোজ তুমি রাবারটাকে এমনি করে টান দিয়ে এখানে নিয়ে আসলা, তাহলে দেখতে কিরকম হবে? এই টাইপের হয়ে যাবে। তুমি রাবারটাকে মনে করো টান দিয়ে, এই রাবারটাকে ছিল যেখানে রাবারটা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলা, দেখতে কেমন হবে? এই রকমের হয়ে যাবে, ঠিক? তুমি মনে করো রাবারটাকে টান দিয়ে এইখানে নিয়ে আসলা, তাহলে ওই রাবারটা কিরকম হবে? এরকম, পরে আবার ব্যাক যাবে এরকম, এই টাইপের হবে। দেখো তো ঠিক কিনা? তাহলে এই যে দেখো এই বিন্দুটাও কিন্তু এবি রেখার লাইন বরাবরই আছে, কিন্তু এই দুটার মাঝখানে নাই, বাইরের সাইডে আছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে দেখো সি বিন্দু, এই যে আমার সি বিন্দুটা, এই সি বিন্দু থেকে এ এর যা দূরত্ব, ধরো বি এর দূরত্ব মনে করো এটা 1 হলে 1 2 3 3 গুণ। তাহলে এখানে বলা যায় যে এই সি বিন্দুটা এ বি কে বাইরের থেকে বিভক্ত করলো, মানে দূরের থেকে ওরেও কিছু কান পড়া দিল, ওরেও কিছু কান পড়া দিল, জগা লাগাই দিল, বিভক্ত সৃষ্টি করলো, বিভক্তি সৃষ্টি করলো। তাহলে কটুক কটুক দূরে, খেয়াল করো এইটা যদি আমার 1 দূরত্ব হয়, আর এটা যদি আমার মনে করো এটা ডাবল হয়, যদি এখানে 2 দূরত্ব হয়, তাহলে তুমি আমাকে বলো যে এইখানে সি বিন্দুটি এবি রেখাকে, এখন তুমি গুণো সি থেকে এ এর দূরত্ব কত? 1, তাহলে এখানে 1:2। এবার তুমি গুণো সি থেকে বি এর দূরত্ব কত? এইখানে 1 আর এখানে আরো 2, তাহলে কত হইলো? মোটমাট 3 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে জিনিসটা কি হইলো? যে সি বিন্দুটা এ বি রেখাকে বাইরের থেকে বিভক্ত করছে, মানে এ বি এর মাঝখানের কোনো জায়গায় নাই, ওই লাইন বরাবরই আছে কিন্তু বাইরের সাইডে। এ বি সি বিন্দুটা এ বি রেখাকে 1:3 অনুপাতে বহির্বিভক্ত করছে। ব্যাপারটা বুঝছো? দেখো তো ক্লিয়ার কিনা? এইখানে আরো অনেক ডিপ সেন্স আছে, আমি শিখাই দেবো এগুলো সব, আরো অনেক ডেপথ আছে এগুলোর মধ্যে, সব শিখাই দেবো। বাট করো আগে জিনিসগুলো করো।
ভালো করে করতে হবে, বুঝছো? শেষ? বলো কমপ্লিট। এখন চিন্তা করে দেখো, তোমাকে কখনো যদি মনে করো এইটা বলে, ধরো কোনো একটা কোয়েশ্চেনে তোমাকে বললো আচ্ছা, ধরো একটা মিনিট, হুম, 3:1 বললো, মনে করো বললো যে সি বিন্দুটা এবি রেখাকে 3:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এখন বললো এটা ছবি আঁকা দেখাও, এটা হইতে পারে, এই টাইপের কোয়েশ্চেন আছে বোর্ডে আসে। যদি মনে করো তোমাকে বলে যে সি বিন্দুটা এবি রেখাকে 3:1 অনুপাতে বহির্বিভক্ত করে, তখন তুমি ছবিটা আঁকবা কেমনে? এখানে কিন্তু একটা গন্ডগোল আছে, বুঝছো? আগে এটা কোয়েশ্চেন লিখো, এটা হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেনের মধ্যে লিখো চিত্রটি আঁকো। চিত্রটি আঁকো, এটা হচ্ছে কোয়েশ্চেন, যে সি বিন্দুটা এমনি করে বহির্বিভক্ত করছে, এখন চিত্রটা আঁকতে হবে। ওকে, এখন ছবিটা আঁকার চেষ্টা করো, দেখি কি করা যায়। সি বিন্দুটা এবি রেখাকে 3:1 অনুপাতে বহির্বিভক্ত করে, মানে সি বিন্দুটা এবি রেখা বরাবর থাকবে কিন্তু বাইরে থাকবে। এরপরে আমাকে দেখাইতে হবে যে কেমনে 3:1 হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো? লেখা তো শেষ কোয়েশ্চেন না। ফার্স্ট অফ অল যেটা করে যে আচ্ছা খুব যত্নের সাথে এবি দেয়, এই যে এ, এই যে বি, মনে করো এটা দিল, দেওয়ার পরে মনে করো দাগও দেয়, দিয়ে বলে মামা, বন্ধু মামা এবির মাঝখানে তো সি নাই, সি তো হবে বাইরে, যেহেতু বহির্বিভক্ত, এখন কোন সাইডে দিব? মামা এটা তো ধরতে পারতেছি না, মামা একটু বল বল। বন্ধু বলে তুই অপু 10 বিট গুণ, বলে অপু 10, 20, 30, 40, বলে যেখানে থামবে ওইখানে দিয়ে দে। এই হচ্ছে অবস্থা। এখন তুমি বুঝবা কেমনে? তুমি কি এই 10 বিট গুণ ভাবে বসে পরীক্ষার হলে? না। সিস্টেমটা কিরকম তুমি আগে বুঝো ভালো করে। ব্যাপারটা হচ্ছে এরকম যে সি বিন্দুটা এবিকে 3:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এই কথাটার মানে কি? যে সি যেই জায়গায় আছে তার থেকে এ এর দূরত্ব হচ্ছে 3 আর বি এর দূরত্ব হচ্ছে 1। তার মানে সি থেকে কি এর দূরত্বটা বেশি আর বি এর দূরত্বটা কম। এখন দেখো, আমি যদি মনে করো এই রেখাটাকে আর একটু বর্ধিত করতে চাই, জাস্ট সাপোজ, তাহলে সি কিন্তু আমার এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে। তুমি এবার মনে করো সি আমরা ধরলাম, মনে মনে চিন্তা করলাম যে সি বিন্দুটাকে যদি আমরা এই জায়গায় পজিশনিং করাই, সেই ক্ষেত্রে কি 3:1 মিলবে কিনা? খেয়াল করো, সি থেকে এ এর যা দূরত্ব, সি থেকে বি এর দূরত্ব কি এটা কি বলা যাবে এটা 3 আর এটা 1? এমনি কি বলা যাবে? এটা এত বড়টা 1 হলে এটা কি 3 হবে? উল্টা হয়ে গেল না? সেই ক্ষেত্রে আমার বাধ্য হয়ে কি সিটাকে এই জায়গায় দিতে হবে না, যে হ্যাঁ সি থেকে এর দূরত্ব হইতে পারে 3 আর সি থেকে বি এর দূরত্ব, হ্যাঁ বলা যায়, চেহারা স্বরূপ দেখে ওরকমই লাগছে, এটা 1 আর এটা পুরোটা 3। ব্যাপারটা বুঝছো? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এখন তুমি বুঝবা কেমনে যে আমি কোনটা দিব? ধরো তুমি কি বারবার এরকম টেস্টিং করে করে দেখবা? নো, তুমি যেটা দেখবা যে 3:1 এর মধ্যে ছোট কোনটা। ধরো 1 ছোট, 1 কার জন্য? বি বিন্দুর জন্য। পরেরটা সিরিয়াল হিসাব করলে 3:1 মানে কি A3 আর B1, সেই ক্ষেত্রে সি হবে বি এর সাইডে, মানে সি হবে ছোট অনুপাতের বিন্দুর সাইডে। যেমন আগেরটা দেখো, এটা ছিল সি বিন্দু এবি কে 1:3 অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে সি বিন্দুটা 1 আর 3 এর মধ্যে ছোট যেটা, সেইটার সাইডের বিন্দুর সাথে কাছাকাছি থাকবে। তাহলে 1 আর 3 এর মধ্যে 1 হচ্ছে এ এর জন্য, 3 হচ্ছে বি এর জন্য, তাহলে সি থাকবে ছোটটার সাইডে, মানে এ এর সাইডে। ওই দেখো এ আর বি এর মধ্যে সি কিন্তু এ এর কাছাকাছি, এ এর সাইডে আসলো। থিমটা ধরতে পারছো? জিনিসগুলো কিন্তু কমপ্লেক্স, ভালো করে বুঝো যে আমার সিটা এর কাছাকাছি থাকবে, ছবিতে ডিরেক্ট লিখে ফেলতে পারবা। তাইলে যদি আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, মনে করো তোমাকে আমি একটা কোয়েশ্চেন করলাম, চেঞ্জ করে দিই, আসো। ধরো তোমাকে আমি বললাম যে দেখেন ভাই, আর বিন্দুটি পি কিউ রেখাকে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করে, চিত্রটি আঁকো। এটা কোয়েশ্চেন লিখো, এটা কোয়েশ্চেন লিখে ফেলো, আমি দেখাই দেবো এখন কেমনে করবা।
আর বিন্দুটি পি কিউ রেখাকে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করে। এটা লিখবা কেমনে দেখাই দেবো আমি। আচ্ছা খেয়াল করো, এখন ব্যাপারটা কিরকম যে তুমি নর্মালি পি কিউ আঁকবা, এদের সংযোগ রেখাকে আমরা একটু বর্ধিত করে ফেলবো। তুমি দেখবা যে ছোট কোনটা 3, ছোটটার সাইড তাহলে কোনটা কিউ, তাহলে কিউ এর সাইডে হবে। তাহলে কিউ এর সাইড তো অনেক বড়, মানে কিউ এখানে তো অনেক রকমেরই জায়গা আছে, এখানে হইতে পারে এখানে হইতে পারে, দিবা কেমনে? আর বিন্দুটাকে তুমি এমন একটা জায়গায় প্লেস করবা, মানে এখানে বা এখানে এমন জায়গায় প্লেস করবা যাতে করে কিউ এর থেকে দূরত্ব 3 আর এটার থেকে দূরত্ব 5, মানে টোটালটা মিলে 5 আসে। দেখো তাহলে এইটা 3 আর পুরোটা 5, তার মানে কি এটা 2 হবে। তাহলে এইটা 2 আর এটা 3 হওয়া লাগবে, তার মানে কি এটা অনেক দূরে থাকবে। বুঝো জিনিসটা, এরকম দূরে থাকবে, এই টাইপের দূরে, যেটা তোমার দেখে লাস্ট পর্যন্ত মনে হয় যে হ্যাঁ আমার এটা 3 আর এই পুরোটা 5 আসলো। বুঝছো কাহিনী, সিস্টেমটা কি, যে কিউ এর সাইডে থাকবে, তুমি এমন জায়গায় বসাবা যাতে করে দেখে মনে হয় যে এটা 5, মানে এটা 3 আর পুরোটা 5 হওয়ার জন্য এটা 2। দেখো এখন মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু এটা বড় এটা ছোট, তার মানে এটা 3 এটা 2, ডিফারেন্সটা খেয়াল করা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আর হবে যে আর বুঝাবে এটা 3 আর পুরোটা 5, এটা মেন করে ফেলবে। থিমটা ক্লিয়ার যে কেমনে কি করবা? আচ্ছা এখন আমরা ভিতরকার ম্যাথে যাব, আগে এটা তুলে ফেলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোলা হয়ে গেলে বলবো আমাকে। ডান, ওকে। এখন আমরা যাব এই কোয়েশ্চেনটাতে, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। টাইম কিরে ভাই, দুঃখিত আমি, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। টাইম দেওয়া হলো তোমাদেরকে 1 মিনিট। আসো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করি। ওকে, বললো এ এটা বিন্দু, বি এটা বিন্দু, এ বি এর সংযোগ রেখাকে কিউ বিন্দুটা 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে। কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? কাজ খুব সহজ, যদি স্থানাঙ্ক জানতে চায় তাহলে তোমার কষ্ট করে ছবি আঁকার ইস্যু নাই, তুমি তখন ডিরেক্টলি লিখে ফেলতে পারবা যে কিউ বিন্দুর স্থানাঙ্ক, তোমাকে অনুপাত দেওয়া আছে ডিরেক্ট সিস্টেম আগেরটাই, খালি যোগের জায়গায় বিয়োগ, যেহেতু বহির্বিভক্ত। তাহলে অনুপাত কত? 2 আর 1, এই যে 2 1 2 1 2 1, বহির্বিভক্ত বলেছে তার মানে কি মাইনাস মাইনাস, প্লাসের জায়গায় হবে মাইনাস। এরপরে কাজ আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাত। এখানে এ বি এর সংযোগ রেখা বলেছে, তার মানে 2:1 এ বি সিরিয়ালেই যাবে। তাহলে এটার সাথে 2 হবে, এটার সাথে 1। এখন 2 এর সাথে 18 20 গুণ হবে, তাহলে এই যে 18 20, আর 1 এর সাথে 8 10 8 10। সেই ক্ষেত্রে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 18 গুণ 2 মানে 36 বিয়োগ 8 তাহলে হচ্ছে গিয়ে 28 বাই 1 তাহলে 28, 40 বিয়োগ 10 বাই 2 নাকি 1 তাহলে 30। দিস ইজ দ্য অ্যান্সার, কোনো কিছু করতে হয় না, সহজ না সিস্টেমটা? লিখে ফেলো। ভাইয়া আজ কা ক্লাস কখন শেষ হতা পারা? হতে পারা তো অনেক পরে, ক্লাস তো শেষ হতে পারা, এখন কখন যে হতে পারা কে জানে রে। কয়টা বাজে? এই মাত্র তো স্টার্টে 5 বাজে, সমস্যা নেই, ক্লাস শেষ হতে পারা কিছুক্ষণের মধ্যেই শেষ হতে পারা। এখন বলো তো দেখি, ছবি যদি আঁকতে হয় তাহলে ছবিটা আঁকবা কেমনে? এটা এ বিন্দু, মনে করো এটা হচ্ছে বি বিন্দু, তাহলে আমার কিউ বিন্দুটা কোন জায়গায় হবে চিন্তা করে বলো। বহির্বিভক্ত, আমরা কি চেক করব যে ছোট কোনটা 1, মানে বি এর সাথে, তাহলে বি এর সাইড হবে। তাহলে কিউ এখানে তো এইখানেও হইতে পারে, তারপরে হচ্ছে কি ডানা বামে অনেক জায়গাতেই হতে পারে, এই সাইডে অনেক জায়গাতেই হতে পারে। কোন দিকে দিব? এমন ভাবে দিব যাতে করে বি এর থেকে 1 আর এখান থেকে ডাবল হয়। তো মোটামুটি এটা এরকমই লাগছে, এটাই। সহজ, লিখে ফেলো। ঠিক আছে, লেখা শেষ, দ্রুত লিখিও। ওকে, এখন এই কোয়েশ্চেনটার দিকে আসো। এইটা হচ্ছে একটু টেকনিক্যাল কোয়েশ্চেন এবং প্রচন্ড ফেমাস, দেখতে পাচ্ছ একটু সেলিব্রিটি, ও সব জায়গায় আসে। লিখো রে লিখো।
দ্রুত লিখবা। লেখা শেষ? আসো তাহলে। বলল যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এদের সংযোগ রেখাংশ এবিকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে করে এবি ইকুয়াল টু 3টা বেসির সমান হয়। ধরো তোমাকে বলল তোমার 2টা বন্ধু, এক বন্ধুর নাম মনে করো, কি বলবো, কি নাম দেবো বলো। ধরো 2টা বন্ধু, এক বন্ধুর নাম হচ্ছে জ্যাক, এক বন্ধুর নাম হচ্ছে ম্যাক। ওকে, এখন এই 2 বন্ধুর ধরো পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্টে আমি বললাম জ্যাকের 3 গুণ পেয়েছে হচ্ছে ম্যাক, জাস্ট সাপোজ। তাইলে বেশি পাইল কে? জ্যাকের 3 গুণ ম্যাক পেয়েছে, তার মানে বেশি পাইল কে? ম্যাক বেশি পাইল। 3 গুণ আরেকজনের 3 গুণ করলে তাহলে ম্যাকের সমান হয়। জিনিসটা বুঝতে পারছো? এদিকে তাকাও। বলল যে এবি একটা রেখা, এটা এ, এটা বি। এই এবি রেখাকে এমনভাবে বর্ধিত করব যাতে করে বর্ধিত করে সি পর্যন্ত টানবো, যে আগের মতন, বুঝছো? আগের মতন মনে করে যে এটা একটা রেখা, এটাকে রাবারটাকে টান দিয়ে এই সাইডে বাড়াবো, তাহলে ধরো এরকম আসবে। অথবা মনে করো টান দিয়ে এই সাইডে বাড়াই দিব, তাহলে এরকম আসবে। তো আমি যে কোনো একদিকে টান দিয়ে বাড়াবো, এমনভাবে বাড়াবো যাতে করে সি বিন্দুটা এমন জায়গায় রাখবো যে এবি হবে 3টা বিসির সমান। তাইলে আমাকে বলো যে আমার এই সি বিন্দুর 2 দিকে যেতে পারে, মানে এ এর 2 দিকে যেতে পারে সি। এখন এবি হবে, এই যে এবি জিনিসটা, এটা হবে 3টা বিসি এর সমান। তাহলে বড় কে? এবি না, বিকজ ওটা 3 গুণ করলে তারপর ওটা সমান হইতে হয়, এত বড় এটা। তাহলে এবিটা হবে বড়, বিসিটা হবে ছোট। তাহলে এবি বড় আর বিসি ছোট। তাহলে এখন তুমি বলো, আমি যদি সি বিন্দুকে এইখানে রাখি তাইলে কি এবি বড় আর বিসি ছোট হয়? হয় না কিন্তু। তাহলে এবি বড় আর বিসি ছোট হইতে হলে সি বিন্দুকে এই সাইডে রাখতে হবে, তাইলে আমার এবি বড় আর বিসি ছোট আসবে। বুঝছো? এটাও একটা ওয়ে, সাইড কোনটা হবে এটা চেক করার জন্য। আমি আরেকবার বলবো যে আমার ওরা যেটা বললো যে এবির মাঝখান থেকে টান দিলাম, রাবারটাকে টান দিয়ে আমি যে কোনো এক সাইডে সি পর্যন্ত নিলাম, এমনভাবে নিব যাতে করে এবি ইকুয়াল টু 3BC হয়। সেই ক্ষেত্রে তুমি যে সি রাখবা সেটা বামেও হইতে পারে, ডানেও হইতে পারে। এখন এদিকে তাকাবা, কি বললো? বললো হচ্ছে এবি হচ্ছে 3টা বিসির সমান। তাহলে এবি হচ্ছে এইটুকু। আমি যদি সি বিন্দুকে এইখানে দেই তাহলে এবি হচ্ছে ছোট আসবে আর বিসি হচ্ছে বড় আসবে। কিন্তু আমার তো আমি দেখতেই পাচ্ছি যে এটা বড় আর এটা ছোট, তাহলে আমার বিসি যেখানে বড় চলে আসে, উল্টা কাজ হয়। সেই জন্য আমি সি কে এই সাইডে না রেখে এই সাইডে রাখবো, যাতে করে হ্যাঁ এবি বড় বিসি ছোট, এটা পসিবল। এই সাইডে রাখলে ধরো সিটাকে যদি আমি একটু কাছে নিয়ে আসি তাহলে এটা পসিবল, এবি বড় বিসি ছোট। বাট আমি যদি এই সাইডে রাখি সি, তুমি দূরে নাওয়ার কাছে আনো, কোনোভাবেই এবির চেয়ে বিসি ছোট করতে পারবে না। ঝামেলাটা বুঝছো? তো ওই কারণে সিটাকে এই সাইডে নেওয়া লাগবে। এই ভিতরে কিন্তু ডিপ লজিক আছে, লজিকগুলো খেয়াল করিও। এখন ওরা তোমাকে বললো যে এবি হচ্ছে 3টা বিসির সমান আসবে। তাহলে তুমি আমাকে বলো এবি 3টা বিসির সমান মানেটা কি? এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে যে বিসি 1 হইলে এবি হবে হলো 3, যে এবি হচ্ছে 3টা বিসির সমান। তাহলে বিসি যদি 1 আসে তাহলে এবি হবে কত? 3 হবে, ঠিক? তাহলে এখন আমাকে বলো, যদি আমি তোমাকে এবার জিজ্ঞেস করি, আচ্ছা তাহলে সি বিন্দুটা এবি রেখাকে কত অনুপাতে বহির্বিভক্ত করছে, বলবা কেমনে? তুমি সি থেকে আগে এর দূরত্ব চিন্তা করবা। তাহলে সি থেকে এর দূরত্ব কত? এখানে 1 এখানে 3, মানে কত? 4। আর এবার সি থেকে বি এর দূরত্ব কত হবে? 1। এবি সি বিন্দুটা এবি রেখাকে এত অনুপাতে বহির্বিভক্ত করে। শেষ। এখন তুমি কিন্তু ইজিলি সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবা। কেমনে পারবা? কাজ তো খুবই সহজ। দেয়ারফর সি বিন্দুর স্থানাঙ্ক হবে 4:1। তো তাহলে এই যে কমা, এই যে 4 1 4 1 4 1 4 1, এই তো
এবং মাঝখানে কি চিহ্ন দিবা? মাইনাস 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 মাইনাস। অ্যান্ড খেয়াল করো সি এ বি কে 4 1, তার মানে মনে মনে এভাবে যাবা যে এটার সাথে 4 এটার সাথে 1, তাহলে 4 এর সাথে গুণ হবে বি বিন্দুর স্থানাঙ্ক, আর 1 এর অনুপাতের মধ্যে 1 এর সাথে গুণ হবে এ এর স্থানাঙ্ক, উল্টা কিন্তু। তাহলে 4 এর সাথে বি এর গুণ, তাহলে বি কোনটা? 4 - 5, তাহলে 4 এর সাথে বি এর গুণ মানে 4 এর সাথে 4 - 5 গুণ, তাহলে এইখানে 4 এইখানে -5, আর বি এর সাথে এটা গেল 1 এর সাথে এ এর গুণ, তাহলে 1 যেখানে যেখানে আছে সেখানে -2, 4 আমরা গুণ দিয়ে ফেলবো, -2, 4 আমরা গুণ দিয়ে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমার সিস্টেমটা কিরকম হবে? 4 4 16 যোগ 2 18 ভাগ 3 মানে 6, 4 5 -20 মাইনাস আরো 4 -24 ভাগ 3 মানে -8। সহজ না সিস্টেমটা? বুঝছো? এই ম্যাথটা খুবই বেশি ফেমাস, খুব বেশি ফেমাস এটা, এই ম্যাথটা খুব বেশি ফেমাস, এই ম্যাথটা খুব বেশি ফেমাস। যত্নের সাথে লিখিও, এটা যত্নের সাথে লিখিও, তুলে ফেলো, নিশ্চয় শেষ করো। দেখো ম্যাথ কিন্তু ছোট, বাট ভিতরে কিন্তু অনেকগুলো লজিক, অনেকগুলো টেকনিক। ম্যাথ বড় না, এটা লজিক বড়। ওকে, এখন তাহলে এই টাইপের আরো কি কি কোয়েশ্চেন হইতে পারে? সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা। ওকে, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, বাট এটার ভিতরে জিনিসপাতিগুলো আমি দেখাই দিব। সাইকেল 2 এর ক্লাস টাইম কখন? এই যে রাত 10টা। সাইকেল 2তে হচ্ছে তোমার, আমি বলি রুটিনে কিছু চেঞ্জ আসছে, শুক্র শনি রবি মঙ্গল এই 4 দিন ক্লাস হবে, শুক্র শনি রবি মঙ্গল, বুঝছো? রাত 10টা। ওকে, অ্যান্ড যে কোনো ক্লাসের রেকর্ডিং তুমি যে কোনো সময় দেখতে পারবা, বিকজ ওয়েব আছে তোমার কাছে, ফেসবুক গ্রুপে ক্লাস থাকবে ইনশাল্লাহ, এভরিথিং যখন ইচ্ছা দেখতে পারবা, কোনো প্যারা নাই। মানে এরকম না যে রুটিন চেঞ্জ হলে বা ব্রেক হলে কোনো প্রবলেম। যেমন এইখানে এখন মাত্র কয়জন ক্লাস করছো দেখো, বাট এই ক্লাসগুলো কিন্তু অনেকেই ফলো করে এবং সামনে করবে ইনশাল্লাহ। সামনে এটা আমি যদি ইউটিউবেও রাখি দেখবা কয়েক হাজার মানুষ দেখবে। সো এখানে কোনো ইস্যু নাই যে তোমার মানে লাইভেই তুমি দেখতে পাচ্ছ কি না, দ্যাটস নট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বিকজ এত বছর ধরে পড়াচ্ছি তো, আর হাজার হাজার ক্লাস নিয়ে অভ্যস্ত আমি বা আমরা দুজনেই। তো সেই ক্ষেত্রে তোমার মানে এরকম কোনো ইস্যু হবে না যে ক্লাসের পরে আবার কোনো পড়া না বুঝে থাকবো কিনা, এগুলোর ঝামেলা নাই। কয়েক হাজার ক্লাস নিয়ে এগুলো একদম মুখস্থ হয়ে গেছে যে কোন জায়গায় বাচ্চাদের কি প্রবলেম হয় কি। যেমন দেখো আমি কিন্তু জুমে ক্লাস নিচ্ছি না, বাট আমার আসলে সত্যি কথা আমার আসলেই মুখস্থ জিনিসগুলো আছে, কোন জায়গায় কী রকমের প্রবলেম তুমি ফেস করতে পারো, কোয়েশ্চেন কী হইতে পারে। এবং এখন ক্লাস করার টাইমের কোয়েশ্চেন না, ধরো ক্লাস তোমাকে এখন আমি করাই দিলাম, এই ক্লাসটা করার 2 মাস পরে পরীক্ষার আগের দিন পড়তে বসলে কী কী টাইপের জিজ্ঞাসা থাকতে পারে, ধরো 3 মাস পরে তুমি যখন ক্লাস করতে বসবা তখন, বা পরীক্ষা দিতে বসবা কী হইতে পারে, পরীক্ষার হলের মধ্যে বসে তোমার কী কী চিন্তা মাথায় আসতে পারে, এভরিথিং আমার জানা। তো সেই ক্ষেত্রে তুমি জুমে ক্লাস করো আর ফেসবুক লাইভে ক্লাস করো, রেকর্ডেড ক্লাস দেখো আর লাইভে ক্লাস করো, যাই করো না কেন আমি জানি তোমার কী কী প্রবলেম হতে পারে, এবং তুমি আমাকে জিজ্ঞেস করো চাই না করো, ক্লাসের মধ্যে আমি তোমাকে সব রকমের জিনিসপত্র বলে দিয়ে যাই। খেয়াল করলে দেখবা যে ক্লাসটা করলা তোমার কিন্তু ওরকম কারো কিন্তু কোয়েশ্চেন করা লাগে নাই, আমার জানাই আছে এখন কি কোয়েশ্চেন হতে পারে, পরে যখন নিজে প্র্যাকটিস করতে যাবে তখন কি কোয়েশ্চেন হবে, পরীক্ষার আগের দিন কীরকম পড়তে গেলে কীরকম প্র্যাকটিস বা কীরকম কোয়েশ্চেন আসতে পারে, পরীক্ষার হলে বৈশা কোন কোন জায়গায় আটকাইতে পারে, আমার সবই জানা। আমি ডিরেক্টলি ওগুলো বলেই দিতে থাকি একটা 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 করে, বুঝছো কাহিনী? সো নিশ্চিন্তে তোমার যখন খুশি তুমি ক্লাস করতে পারো। স্টুডেন্ট যদি লাইভে কমও ক্লাস করে বা বেশিও ক্লাস করে তাতে আমাদের কোনোই মনক্ষুণ্ণ হই না, কোনোই টেনশন নাই, ঠিক আছে? ওকে, এবং তোমারও কোনো ক্ষতি লাভের কিছু নাই, মানে তুমি যদি পরে রেকর্ডেডও দেখো তাতেও কোনো ইস্যু নেই। তবে হ্যাঁ, রেকর্ডেড ক্লাস জমে গেলে এইটা বড় প্রবলেম, তখন লাইভে ধরতে প্রবলেম হয়, এবং পরীক্ষাগুলো যেহেতু লাইভ ওরিয়েন্টেড হবে, মানে ধরো এই সপ্তাহের ক্লাস হলো এই সপ্তাহের পরীক্ষা, ওই সপ্তাহের ক্লাস হলো ওই সপ্তাহের পরীক্ষা, এইরকম করে যেহেতু যাবে, সেই ক্ষেত্রে দিনের ক্লাসগুলো দিনেই শেষ করা উচিত। যদি ওই দিন খুব প্রবলেমও হয় পরের দিন যাতে শেষ হয়ে যায় সেটাও করা উচিত, বুঝছো? সামনে যাওয়া উচিত। আচ্ছা আসো, এ একটা বিন্দু, ও এটা কি সোনপাড়ি, ওইটা আমাদের সময়, বুঝছো? সোনপাড়ি, ওর একটা ছিল জাদুই ছাড়ি, ওই ছড়ির ছাড়ির মধ্যে এরকম সামনে একটা তারা ছিল, ওটা দিলে এরকম করে স্টার হয়ে যেত। আসো, এখন সোনপাড়ির জাদুই ছাড়ির থেকে আমরা এখন পেন্সিলের দিকে যাব। তাহলে কোশ্চেনের দিকে আসো, বললো এ বি বিন্দু দ্বয়ের সংযোগ যে রেখাটা সেটাকে কিউ আর আর দুইটা বিন্দু 2:3 অনুপাতে প্রথমটা অন্তর্বিভক্ত পরেরটা বহির্বিভক্ত করে। তাহলে তোমাকে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বলে বলে কিউ আর দুইটা বের করতে হবে, তাহলে কিউ আর স্থলাঙ্ক বের হবে। এখন বললো যে পি বিন্দুটা, পি বিন্দু মাঝখানে একটা বিন্দু, সেই পি বিন্দু হচ্ছে নাকি আবার এ বি এর মধ্যবিন্দু, তাহলে পি বিন্দু বের করতে হবে। তাহলে তোমার কয়টা বিন্দু পাইলা?
কিউ আর এবং পি তিনটা বিন্দু পাইলা। এরপরে দেখাইতে হবে যে পি কিউ এর যা দূরত্ব গুণ পি আর এর যা দূরত্ব সেটা হবে পিবি এর স্কোয়ারের সমান। এটা তোমাকে দেখাইতে হবে, বুঝছো? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কাজ খুবই সহজ। এটার 1 নম্বরটা হচ্ছে কিউ নির্ণয়, 2 নম্বরটা হচ্ছে আর নির্ণয়, 3 নম্বরটা হচ্ছে পি নির্ণয়। সিস্টেম তুমি জানো, কিউ বের করার সময় 2:3 অন্তর্বিভক্ত, তাহলে যোগ যোগ দিয়ে যাবা। আর বের করার সময় 2:3 বহির্বিভক্ত, তাহলে বিয়োগ বিয়োগ দিয়ে একই সূত্র। পি বের করার সময় মধ্যবিন্দু হেতু গড় করবো অনলি। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে পি কিউ পি আর পিবি তিনটা বের করবো একটা করে। পি কিউ পি আর পিবি নির্ণয়, দৈর্ঘ্যগুলো নির্ণয় করবা। তারপরে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নিজে নিজে যখন করতে বসবা দেখবা অনেক রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, ম্যাথগুলো করতেও ভালো লাগছে। ম্যাথগুলো সহজ সহজ, বুঝছো? লিখে ফেলো, লিখে ফেলো, দ্রুত লিখবা, দ্রুত লিখে ফেলবা, দ্রুত লিখে ফেলবা। লাইভ ক্লাস করাটা ইম্পর্টেন্ট কেন? যেমন দেখো, আগামীকাল ইনশাল্লাহ তোমার রিফাত ভাইয়ের ক্লাস হবে, আবার ওরকম করে তোমার পরশু দিন ধরো আমার ক্লাস হবে, মানে এমনি এমনি কিন্তু ক্লাসগুলা শিফট হতে থাকবে। আজকে একটা ক্লাস, পরে একটা, পরে একটা, পরে একটা, এমনি এমনি করে। তাইলে তুমি যদি মাঝখানে গ্যাপ দিয়ে ফেলো, ধরো 2 দিন ক্লাস করো নাই, ওই 2 দিনের ক্লাস করবা নাকি লাইভের ক্লাসটা করবা? পরীক্ষার আগের দিন দেখবো 4টা ক্লাস বাকি, 3টা ক্লাস বাকি, বিপদে পড়ে যাবা। ওই জন্য দিনেরটা দিনেই শেষ করে তারপরে ঘুমাবা। ক্লাস শেষ না হলে ঘুমাবা না, সমস্যা নেই, সমস্যা নেই। এখন এই টাইমটা পরিশ্রমেরই সময়। তোমরা যেই সময়টাতে এখন আছো পরিশ্রমেরই টাইম, বুঝছো? আরাম করার জন্য বহুত বয়স পড়ে আছে। এখন যত বেশি আরাম করবা তত বেশি সামনে বিপদ হবে। ওকে, এখন চলার জন্য তোমার আব্বু আম্মু তোমাকে ফুল সাপোর্ট দেয়। একটা টাইম আসবে যখন তোমার আব্বু আম্মু তোমার কাছ থেকে সাপোর্ট চাবে, এবং তোমার আব্বু আম্মুর পাশাপাশি তোমার ছোট ভাই বোন থাকলে ওরা সাপোর্ট চাবে। তোমার যদি ফ্যামিলি হয়, তোমার ওয়াইফ বা হাজব্যান্ড বা হচ্ছে বাচ্চা কাচ্চারা, ওরা সাপোর্ট চাবে। তার মানে তুমি এখন পজিটিভ সাইডে আছো, মানে সবাই তোমাকে জোর করে পুশ করছে, সবাই তোমাকে হেল্প করছে। বাট একটা সার্টেন টাইম পরে, খুব বেশি দিন না, এটা ধরো 10 বছর পরেই, তোমার বয়স যদি এখন 20 হয়ে থাকে, সেক্ষেত্রে 30তম বছরে গিয়ে এরকম একটা সিচুয়েশন আসবে, তখন তোমার ফ্যামিলি থাকবে, মানে নিজের বাচ্চা কাচ্চা থাকবে, একজন কম্প্যানিয়ন থাকবে লাইক ওয়াইফ অর হাজব্যান্ড, এবং তোমার বাবা মা তখন হয়তো বা রিটায়ার করবে। এরকম একটা সিচুয়েশন তোমার সাথে হবে। ওই সময় কিন্তু তখন তুমি নেগেটিভে থাকবা, বিকজ তখন তোমার দেওয়া লাগবে। ওকে, তো তুমি এখন পরিশ্রম করলে সবাই তোমাকে উল্টো আরো দিচ্ছে, গিফট করছে। হইতে পারে তোমার আম্মু তোমার জন্য রান্না করে নিয়ে আসলো, তোমার আব্বু তোমার জন্য বাজার করে নিয়ে আসলো। সেক্ষেত্রে না তোমার কাজগুলো করতে আরাম হয়, বিকজ তোমার এখন প্রেশার কম। তাহলে তুমি এখন নিজের উদ্যোগে নিজেকে ডেভেলপ করার জন্য প্রেশার নিতে পারবা। বাট আজ থেকে 10 বছর পরে যখন নাকি তোমার হয়তো পড়াশোনা শেষের পর্যায়ে বা জব লাইফে, তখন না তোমারই অনেক অনেক রকমের প্রেশার। তোমার বাবা মাকে দিতে হবে, ঈদ আসবে, গিফট দেওয়া লাগবে, তোমার ওয়াইফকে দেওয়া লাগবে, তোমার বাচ্চাকে স্কুলে ভর্তি করা, অনেক রকমের ইস্যু। তখন যে তুমি নিজে ডেভেলপড হবা, ওইটার টাইমই নাই তোমাকে, তোমার তো বাকিদেরকে দিয়ে দিয়েই তোমার দিন শেষ। ব্যাপারটা এরকম, বুঝছো? তাহলে এই যে এখনকার যে সময়টা, এই সময়টা তুমি যত পারো খাটনি দাও, যত পারো পরিশ্রম করো, যত পারো নিজেকে ডেভেলপ করো, যত পারো পড়াশোনা করো, সেটা যেমনিই হোক, দিনে যতটুকু পারো সর্বোচ্চটা দাও। কারণ এখন 1 বাড়ায় দিবা, 10 বেড়ে যাবে। তুমি ইনপুট ডাবল করলে আউটপুট ধরো 10 গুণ হয়ে যাবে, জিনিসটা এরকম, বুঝছো? কিন্তু সামনে তুমি ইনপুট ধরো 10 গুণ করে ফেললা, দেখবা তাতে মাত্র আউটপুট ডাবল হয়েছে, এত কষ্ট হবে, বুঝছো? তো একটা টাইম পর্যায়ে গেলে তুমি অনেক চেষ্টা করলেও হয়তো বা অনেক ভালো কিছু করাটা টাফ হয়ে যায়, যেটা নাকি এখন পসিবল। পড়াশোনায় অল্প একটু চেঞ্জ করলে বড় বড় এফেক্ট পাবা। ওকে, সো সময়টা কাজে লাগাও, সময়টা কাজে লাগাও। অ্যান্ড যতটা পারো, তোমাকে যেহেতু আব্বু আম্মু এখনও সাপোর্ট করছে বা বড় ভাই আপুরা এখনও সাপোর্ট করছে, এবং যেমন মনে করো তুমি এখন পড়াশোনা করছো, আমি তোমাকে প্রত্যেকটা কথা ধরে ধরে বলে দিচ্ছি যেটা এমনি করো, এটা এমনি পড়বা, এমনি চিন্তা করবা। বাট যখন নাকি তোমার বড় হয়ে যাবা, ধরো বেশি না তো 5-10 বছর পরেই আর কি, খুব বেশি দিন না, আজ থেকে 10 বছর আগের কথা চিন্তা করো তুমি, কিন্তু যে অনেক আগের কথা এটা না কিন্তু। ওকে, 10 বছর পরে বা 8 বছর 7 বছর পরে তোমাকে কেউ বলে দিবে না কিছু যে এটা করো ওইটা করো, না, কেউ বলে দিবে না, কেউই বলে দিবে না। তুমি থেকে থেকে শিখবা, একটা ঝামেলায় পড়বা, ফাঁসা যাবা, গিয়ে বিপদের থেকে বিপদ, মানে ক্ষতিগ্রস্ত হবা, তখন শিখবা ও আচ্ছা এই কাজ করলে ক্ষতি হয়, মানে ক্ষতি হয়ে হয়ে শিখতে হবে। আর এখন যে বর্তমান পজিশনটা, এখন কোনো ক্ষতি হয়ে শিখতে হবে না, তোমার সিনিয়ররা তোমাকে ডিরেক্টলি বলে দেবে যে এটা 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 করো। জব লাইফে বলো বা ওগুলো লাইফে বলো, তোমাকে কেউ বলে দিবে না, তুমি ঠেকা যাবা, ক্ষতিগ্রস্ত হবা, এরপরে শিখতে পারবা এমনি করে। ওই জন্য বললাম, আমি বলেই দিচ্ছি এখন কাজগুলো করো, এখন সেগুলো তাই ইউজ করো, ইউটিলাইজ করো সময়টাকে, এবং তোমার সারাউন্ডিংসটাকে ইউটিলাইজ করো, অনেক বেশি হেল্পফুল হবে।
ওকে ওকে, আমরা আজকে দেখলাম যে তোমাকে বিভিন্ন অনুপাত দিয়ে দেয়, বিন্দু নির্ণয় করতে হয়। নেক্সট দিন থেকে আমরা দেখব যে বিন্দু দিয়ে দেয়, বিভক্তকারী বিন্দু দিয়ে দেয়, অনুপাতটা দেয় কোয়েশ্চেনে, অনুপাতটা দেয় হচ্ছে কোয়েশ্চেনে, তোমাকে বিন্দু দিয়ে দিচ্ছে, অনুপাত জানতে যাচ্ছে কোয়েশ্চেনে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে, বেশ ভালো কিছু পড়াশোনা আছে, আমরা ওগুলো আনন্দের সাথে পড়বো। তো দ্যাটস অল ফর টুডে, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই, আর ক্লাসগুলো বন্ধুদের মাঝে ছড়াই দিও, যত পারো ছড়াই দিও, যেহেতু ফ্রি ক্লাস পাবলিক গ্রুপে হচ্ছে, পাবলিকলি ছড়ানোটা খুবই ইজি, সহজে ছড়াইতে পারবে এবং সবাই উপকৃত হবে। ওকে, একটা কথা মনে রাখবা, তুমি একটা ফ্রেন্ডকে ধরো একটা হেল্প করলে, ওই ফ্রেন্ড নিজের গরজে তোমাকে আরো 10টা হেল্প করে দিয়ে আসবে। এটা আমার সাথে ঘটেছে, রিয়ালিটি। আগে মনে হইতো যে আরে ওর এটা বলবো ও তো আগায় যাবে, আমার চাইতে মনে হয়, এটা আমার ক্ষেত্রে হইতো, মনে হইতো এরকম যে না 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 ওরা বলা যাবে না, এটা আমি জানি, এটা আমি আমার কারো বলবো না, এরকম হইতো। একবার আমার মনে আছে, একবার একটা বন্ধুকে আমি এমনি যে ফ্রি ছিলাম, ও বললো যে দোস্ত এটা একটু লাগবে, ভালো ভালো বন্ধু, তো আমি বললাম আচ্ছা ফ্রি যেহেতু আছি সময় দিতে পারবো, তো দিলাম ওকে সময়, ওই কাজটা করে দিলাম ওর। ভাই বিশ্বাস করো, মানে এরপরে ওর মানে ও এক্সপেক্ট করে নাই যে আমি ওকে হেল্পটা করব। স্কুল লাইফের ফ্রেন্ড, ইউনিভার্সিটির শেষ পর্যায়ে এসে আমার কাছে একটা হেল্প চাইছিল, ও এক্সপেক্ট করে নাই যে আমি হেল্পটা করব, তো আমি হেল্পটা করে দিয়েছি ওকে, একদম মানে কোনো কিছু না। অনেক দিন পরে, ধরো 4-5 বছর পরে হঠাৎ করে আমাকে নক দিয়ে বললো যে দোস্ত তোর কাছ থেকে এই জিনিসটা লাগবে আমার, একটুকে যদি দিতি বা এরকম, ও এক্সপেক্ট করে নাই, ও হয়তো আরও 10 জনকে বলেছে, বাট আমি এমনি, আমি তখন ফ্রি ছিলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে আসলে ফ্রি ছিলামও না, মানে আমার কাছে মনে হয়েছে না করি, ও যেহেতু বললো মুখ ফুটায় করি, এবং আমিও মানে উইদাউট এনি এক্সপেকটেশন ওটা করলাম, যাতে ঠিক আছে ওর উপকার হবে। ভাই বিশ্বাস করো, ও আমাকে এরপরে যে উপকারটা করেছে, এইটা মানে আপন বড় ভাই বোন ছাড়া কেউ করে না। এমন কিছু উপকার আমি কয়েকদিন পরে বলবো তোমাদেরকে, বা কয়েক বছর পরে জানতে পারবা কি উপকার করেছে, বাট বড় উপকার করেছে, মানে অনেক বড় উপকারই করেছে, বুঝছো কথাটা? আমি কখনো এক্সপেক্ট করি নাই যে এত বড় উপকারটা করবে। তো এই হলো ব্যাপার, বুঝছো? এটা হচ্ছে গিয়ে মানে তোমার কি বলা যায় যে আরেকজনকে হেল্প করলে কত বড় বড় বেনিফিট পাওয়া যায়, এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি। আগে মনে করতাম ও মনে আগে যাবে, ভাই এটা সবাই মনে করে, সবাই মনে করে যে না ও আগে যাবে, কিন্তু যখন একজন দেখে যে আমি আগায় যাবো এটা জানার পরেও ও আমার এতগুলো এত বড় একটা হেল্প করে দিল, তখন ও চেষ্টা করে, মনে পড়ে মানে ওর কাছে এটা ঋণের মতন লাগবে, আমি উপকার না করলে আমি ঋণগ্রস্ত হয়ে যাবো, এরকম, বুঝছো? তাই চেষ্টা করবা বন্ধুদেরকে হেল্প করার জন্য এবং সবাই মিলেমিশে কাজকর্ম করার জন্য। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, গুড বাই, সবাইকে ভালো থেকো।